আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তোমরা দেখতে পাচ্ছ যে আজকে আমাদের কিন্তু কোষ বিভাজনের 2 নাম্বার লেকচার শুরু হতে যাচ্ছে এবং আমাদের এই লাইভটা ঠিকমতো দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি তোমরা একটু আমাদেরকে একটু জানাও এবং সবাইকে আসসালামু আলাইকুম জানাচ্ছি আবারও। আর তোমরা সবাই জানো ফোনের টুংটাং শব্দটা একটু বাদ দিতে হবে। আচ্ছা, সেটা হচ্ছে যে আমাদের তোমরা সবাই জানো যে বৈরী আবহাওয়া সারা বাংলাদেশ জুড়েই চলছে, কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে। আমরা জানি না আমাদের ইন্টারনেট কানেকশনটা ঠিকমতো থাকবে কিনা এবং আমাদের এই লাইভটা তোমরা কতজন দেখবে এটাও জানি না, কারণ আমাদের পেজ নিয়ে বেশ ভালো একটা সমস্যা আমরা পড়ে গিয়েছি আর কি। সেটা হচ্ছে আমাদের পেজে অনেক বড় রেস্ট্রিকশন চলে আসছে। আমাদের নাকি স্বাধীনতা দিবসের কিছু ছবি, আমরা 5 আগস্টের কিছু ছবির জন্য নাকি পুরো পেজ এখন আমাদের রেস্ট্রিকশনের অন্তর্ভুক্ত হয়ে গেছে আর কি। জানি না কেন হচ্ছে, নাকি এরকম সমস্যা অনেকেরই হচ্ছে আর কি। আমাকে একটু জানাও। আর তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে আর কি, আমাদের পেজের আজকে যারা যারা লাইভে থাকবে বা পরে লাইভে দেখবে, তোমাদের একটু কমেন্টস একটু কাইন্ডলি জানিও, কারণ কমেন্টস পেলে হয়তো আমাদের পেজের রেকমেন্ডেশনটা একটু বাড়বে আর কি। তোমরা একটু আজকে ক্লাসটা একটু শেয়ার করো আর কি, আর তোমাদের বন্ধুদের একটু ইনভাইট করো আর কি আমাদের পেজে। এটা একটা রিকোয়েস্ট আর কি তোমাদের, কারণ আমাদের পেজের গত রাত থেকে খুবই বাজে একটা অবস্থায় চলে গেছে আর কি আমাদের পেজটা। মানে আমি রিকোয়েস্ট করবো, মানে হাম্বেল রিকোয়েস্ট টু অল অফ ইউ, যে আজকের ক্লাসটাতে একটু তোমাদের একটু যেটা পারো একটু কমেন্টস করো, স্টিকার হোক বা তোমাদের যে কোনো একটা লেখা হোক, আর এরপরে তোমাদের ক্লাসটা শেয়ার করে দাও। আর অবশ্যই তোমাদের বন্ধুদেরকে একটু ইনভাইট করো আর কি আমাদের পেজে আর কি। এটা একটা রিকোয়েস্ট, এতদিন তোমাদের সাথে ক্লাস করা হচ্ছে, যে যেখান থেকেই দেখো না কেন আর কি। আমি আমার ক্লাসটা সবাই একটু যদি জানাতে আর কি। আমি একটু লিখে নিচ্ছি আর কি। আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে একটু আসতে বলো, সত্যি মনটা খুবই খারাপ আর কি। এইটা নিয়ে মনটা সত্যিই খুবই খারাপ, মানে অ্যাকচুয়ালি কি আর বলবো। সবার একটু সাপোর্ট দরকার আর কি আজকের জন্য। মন খারাপ হইলে ক্লাসে এরকম মন খারাপই থাকে আর কি। মন খারাপ নিয়ে ক্লাস করতে হয়, কষ্ট একটা জিনিস। ওকে আর কি, মন খারাপ নিয়ে ক্লাস করতে হয়, কষ্ট একটা জিনিস। আচ্ছা, ওকে, আসি আর কি। চলো আজকে আমাদের এখানে কিছু তোমাদের একটু কমেন্টস করি। সবাই একটু তোমাদের বন্ধু বান্ধবদের একটু মেনশন করো বা একটু ইনভাইট দাও, আজকে ক্লাসটা একটু শেয়ার দাও আর কি, বুঝছো? আচ্ছা চলো, ভাইয়ার মন খারাপ, হ্যাঁ একটু মনটা বেশ খারাপই আর কি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই একটু কমেন্টস করে আজকের ক্লাসটাতে, সবাই একটু কমেন্টস করে। আর আমি রিকোয়েস্ট করতেছি আজকের ক্লাসটা একটু শেয়ার করে দাও আর কি তোমাদের, কারণ তোমাদের শেয়ারগুলো না আমাদের পেজটাকে না আরেকটু উজ্জীবিত করবে, কারণ আমাদের পেজের অবস্থা গতকাল থেকে একদম মারা খাওয়ার মতো অবস্থা হয়ে গেছে আর কি। মানে ক্লাস নেওয়ার যে একটা ইন্টেনশন, ক্লাস নেওয়ার যে একটা ভালো লাগে, এটা টোটালি একদম নাই আর কি বলতে পারো আর কি। আমার এটা নিয়ে খুবই খারাপ লাগতেছে আর কি। ভাইয়া মন খারাপ কেন? মন খারাপ হচ্ছে তোমাদের বায়োলজি লাভার্স পেজে রেস্ট্রিকশন দিচ্ছে, পেজ রেকমেন্ডেশন রেস্ট্রিক্টেড করে দিচ্ছে, সব কিছু রেস্ট্রিকশন, কোনো কারণ বাদে আর কি। আজব ব্যাপার আর কি। এই জায়গাতে আমরা 5 আগস্টের কিছু ছবি দেওয়া হয়েছিল, ঠিক আছে, গণভবনে কেউ মুরগি, কেউ শাড়ি, তারপরে কেউ ছাগল নিয়ে যাচ্ছে, এটাই নাকি তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডের বিরুদ্ধে চলে গেছে। আর তো বলার মানে হাস্যকর, টোটালি একটা হাস্যকর আর কি এটাতে। ওকে, আচ্ছা ভাই আপনার কি সুন্দর লাগছে, থ্যাংক ইউ। ওকে, চলো তো যাই হোক আর কি, আমরা আমাদের আজকে লেকচারের দিকে চলে যাই। তোমাদের একটু শেয়ার করে দাও, আমি সত্যি আমি রিকোয়েস্ট করতেছি তোমাদের সবাইকে। আমার একটা রিকোয়েস্ট থাকবে, একটা হাম্বেল রিকোয়েস্ট থাকবে, আজকের দিনটার জন্য অন্তত পক্ষে তোমরা একটু শেয়ার করো আর কি। আমাদের পেজের এতটা বাজে অবস্থা, আমি মানে পেজের ফলোয়ার না আস্তে আস্তে কমে যাইতেছে, পেজের ফলোয়ার কমে যাইতেছে, যেটা প্রত্যেক দিন 200-300 করে বাড়ে, আজকে দেখি যে কমে যায় পেজের ফলোয়ার। হাই রে, কি আর বলি এই জায়গাতে, বলো।
আচ্ছা ওকে, খেয়াল করি দেখো, সেটা হচ্ছে আজকে মূলত আমরা পড়াশোনা করবো হচ্ছে কোষ বিভাজনের 2 নম্বর অধ্যায়, মানে 2 নম্বর টপিক নিয়ে বা 2 নম্বর ক্লাস নিয়ে। এবং আজকে আমাদের এই মানে মূলত যেই টপিকগুলো পড়ানো হবে, আজকের টপিকটা তোমরা সবাই জানো, আমরা কিন্তু মাইটোসিস নিয়ে পড়াশোনা করব। এবং এই মাইটোসিস থেকে কিন্তু তোমাদের গ এবং ঘ নম্বরের প্রশ্ন এসে থাকে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে কিন্তু আমাদের মাইটোসিসের যে 5টা দশা রয়েছে, এর মধ্যে প্রধান যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা সেটা হচ্ছে মেটাফেজ নিয়ে আমাদের আসে। এবং হ্যাঁ, আমাদের এই যে মাইটোসিসের যে গুরুত্ব, এই গুরুত্বটা কিন্তু আমাদের গ বা ঘ নম্বরের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট নাকি? হ্যাঁ, তাহলে আজকে এই জিনিসগুলো আমরা দেখবো কিভাবে হচ্ছে, খুবই সহজ হবে আজকে আমরা আমাদের ক্লাসগুলো ইনশাল্লাহ করবো আর কি। আচ্ছা ওকে, তাহলে চলো আর কি আমরা নিজে থেকে একটু চলে যাই আর কি। দেখো, আমাদের ফার্স্ট অফ অল যে জায়গাটাতে আমরা যাবো সেটা হচ্ছে মাইটোসিস সম্পর্কিত কিছু তথ্য। আমরা মাইটোসিস সম্পর্কিত কিছু তথ্য জানার আগে যে জায়গাটাতে আমরা যেতে পারি সেটা হচ্ছে মাইটোসিস মূলত কি হচ্ছে আর কি। মাইটোসিসটা মূলত হচ্ছে এমন এক ধরনের কোষ বিভাজন, যে কোষ বিভাজন প্রক্রিয়াতে, আবারও বললাম, যেই রাকিব রাকিব কোথায়? পেছনে লাইট অফ করে দাও তো। আচ্ছা, মাইটোসিস হচ্ছে এমন এক ধরনের কোষ বিভাজন প্রক্রিয়া, যে কোষ বিভাজন প্রক্রিয়াতে আমরা জানি যে একটা মাদার সেল থেকে বা একটা কোষ থেকে তোমরা সবাই জানো যে 2টা অপত্য কোষের তৈরি হয়, 2টা অপত্য কোষের তৈরি হয়। এবং সবচেয়ে মজার জিনিস হচ্ছে, গতদিন বলেছিলাম, বলতো মাইটোসিসে আমাদের নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয় আর সাইটোপ্লাজম কয়বার বিভাজিত হয়? আমাকে একটু কমেন্টস থেকে কেউ জানাবা গতদিনের ক্লাসের আর কি এটা। তাহলে একটু মনে রেখো আর কি, যে আমাদের মাইটোসিসের ক্ষেত্রে সব সময় মনে রাখবা, নিউক্লিয়াস, মাইটোসিস হোক মিওসিস হোক, নিউক্লিয়াস কিন্তু সবসময় একবার বিভাজিত হবে। অর্থাৎ মাইটোসিসের ক্ষেত্রে নিউক্লিয়াস বিভাজন হবে একবার, মিওসিসের ক্ষেত্রে নিউক্লিয়াস বিভাজন হবে একবার। বাট পার্থক্য হবে সাইটোপ্লাজমের বিভাজনে। মাইটোসিসের সাইটোপ্লাজমের বিভাজন হবে একবার, কিন্তু মিওসিসে হবে কয়বার? 2বার। তাহলে মাইটোসিস কোষ বিভাজনে আমরা জানি নিউক্লিয়াস একবার বিভাজন হয় এবং সাইটোপ্লাজম একবার বিভাজিত হয়। মিওসিস কোষ বিভাজনে কি আগেই বলেছি, নিউক্লিয়াস সব সময় একবার, তাহলে নিউক্লিয়াস হবে একবার বিভাজন, আর আমাদের সাইটোপ্লাজমের বিভাজন হবে কয়বার? 2বার। তাহলে মাইটোসিসের কোষ বিভাজন, এটা তোমরা 9-10 থেকে পড়ে আসো, যে মাদার সেলের বা মাতৃকোষের যে ক্রোমোজোমের সংখ্যা থাকে বাচ্চাদের বা অপত্য সেলের ক্রোমোজোমের সংখ্যা থাকে সমান, এবং এই জন্য এটাকে বলা হয় সমীকরণিক মানে বিভাজন বা ইকুয়েশনাল ডিভিশন বা ইকুয়েশনাল ডিভিশন, একটা যেটাকে আমরা বলি হচ্ছে সমীকরণিক বিভাজনের মতো একটা জিনিস। আচ্ছা, নিউক্লিয়ার একবার এবং সাইটোপ্লাজমে একবার। ভেরি গুড, সবাই এখানে উত্তর দিচ্ছে। প্রথমে নোহা উত্তর দিচ্ছে। আচ্ছা নোহা, সবার আজকে একটু কমেন্টস একটু জানাও। তাহলে আমাদের যদি মাইটোসিসের কথায় চলে আসি আর কি, আমরা জানি একটা কোষ থেকে কয়টা কোষের তৈরি হবে বলো তো? 2টা কোষ, তাই না? আর এই মাইটোসিসটা মূলত কারা কারা আবিষ্কার করেন, এগুলো নিয়ে আমাদের কিছু তথ্য আছে, এই তথ্যগুলো আমরা একটু পড়ে ফেলি। চলে আসি, দেখো সংজ্ঞার ক্ষেত্রে চলে আসি। যে কোষ বিভাজন প্রক্রিয়া, একটা প্রকৃত কোষের নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয়েরই কি কয়বার বলতো? একবার করে বিভাজিত হচ্ছে। এবং দেখো সম আকৃতি এবং সমগুণ সম্পন্ন 2টি অপত্য কোষের সৃষ্টি হয়, তাকে বলা হচ্ছে মূলত আমাদের মাইটোসিস। এবং এখানে খেয়াল করি, দেখো এই জায়গায় বলা রয়েছে তাৎপর্যের কথা বলছি। সবচেয়ে বড় জিনিস তো আমাদের কথা ছিল যে ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস, ক্যারিওকাইনেসিস এবং কি কাইনেসিস? সাইটোকাইনেসিস। এখন গতদিন তোমরা যেটা জানো সেটা হচ্ছে যেটা ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস। ওকে, আচ্ছা আমি একটা ওকে, ক্যারিওকাইনেসিস, ক্যারিও শব্দের অর্থ কিন্তু নিউক্লিয়াস। তাহলে মনে রেখো, ক্যারিওকাইনেসিস ক্ষেত্রে কিন্তু আমাদের ক্যারিওকাইনেসিসের ক্ষেত্রে কি বলা হয়েছে, আমাদের কিন্তু এখানে নিউক্লিয়াসের বিভাজন হবে। আর সাইটোকাইনেসিস বলতে আমরা কি বোঝাচ্ছি? সাইটোপ্লাজমের বিভাজন, অর্থাৎ এখানে সাইটোপ্লাজমের বিভাজন হবে। তাহলে দেখো, এটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন, এটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। দেখো মাইটোসিস অভিহিতকরণ, এটা একটা বিজ্ঞানীর নাম দিয়েছে, ইম্পর্টেন্ট, ওয়াল্টার ফ্লেমিং। গতকাল যেটা আমরা দেখে ফেলছি আর কি, সামুদ্রিক স্যালামান্ডারের যেটা আবিষ্কারক। তাহলে দেখো মাইটোসিস নামে অভিহিত করেন কে? ওয়াল্টার ফ্লেমিং। সাল দরকার নাই। আর নিউক্লিয়াসের বিভাজন প্রথম দেখতে পান বিজ্ঞানী স্লাইখার, এবং তিনি নাম দিয়েছিলেন এটার নাম ক্যারিওকাইনেসিস। কারণ একটু আগে আমরা জানি নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস, আর এই নিউক্লিয়াসের বিভাজন সর্বপ্রথম দেখতে পান বিজ্ঞানী স্লাইখার। আবারও বলো, নিউক্লিয়াসের বিভাজন সর্বপ্রথম দেখতে পান কে? বিজ্ঞানী স্লাইখার। ওকে, আচ্ছা ভেরি গুড। আচ্ছা, আমি তোমাদের একটা জিনিস একটু বলতে আমার একটু ভুল হয়েছে, স্লিপ অফ টাং, আমি তোমাদের একটু খেয়াল করে দিই। ওকে, আমার একটা জায়গাতে একটু ইনফরমেশন আমি একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে দেখো যে মাইটোসিস, সেটা হচ্ছে কি বলতো? মাইটোসিস। এটা একটু তোমরা একটু ঠিক করে ফেলো। আমি একটু ক্লাসের প্রথমে একটা ভুল ইনফরমেশন একটু তোমাদেরকে গেছে, মাইটোসিস এবং মিওসিস। ওকে, মাইটোসিস এবং কি বলতো? মিওসিস। আচ্ছা, মাইটোসিসের ক্ষেত্রে আমি একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে দেখো, একটা ছিল কি নিউক্লিয়াস এবং একটা ছিল ক্রোমোজোম। নিউক্লিয়াস এবং ক্রোমোজোম। ওকে, নিউক্লিয়াসের এখানে বিভাজন হবে একবার, ক্রোমোজোমের বিভাজন হবে কয়বার? একবার।
আবার খেয়াল করো মিওসিসের ক্ষেত্রেও নিউক্লিয়াস আর ক্রোমোজোম, নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের মধ্যে নিউক্লিয়াস এখানে বিভাজিত হবে দুইবার আর ক্রোমোজোম বিভাজিত হবে কয়বার? একবার। ক্রোমোজোম বিভাজিত হবে কয়বার? একবার। যেটা কিনা আমি আগের বার একটু বলছিলাম যে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, ওই জায়গাটাতে আমার একটু ভুল গেছে, এটার জন্য আমি ক্ষমা প্রার্থী এই জায়গাটাতে, কারণ একটু স্লিপ অফ টাং আমার হয়েছে আর কি এটাতে। তাহলে দেখো আমাদের এই জায়গায় চলে আসে মাইটোসিস এবং মিওসিস। আবার একবার বলে ফেলি, মাইটোসিস এবং মিওসিসের ক্ষেত্রে দেখো ক্রোমোজোম যেটা বলছে, ক্রোমোজোম কিন্তু দুইটার ক্ষেত্রে একবার বিভাজিত হয়েছে, সেটা মাইটোসিসে যাও আর মিওসিসে যাও। তাহলে ক্রোমোজোম কখনোই কম বেশি হওয়া যাবে না, ক্রোমোজোম কখনোই কম বেশি হওয়া যাবে না, কারণ একবারে বেশি যদি দুইবার ক্রোমোজোম বিভক্ত হয় তাহলে ক্রোমোজোমের সংখ্যা পরিবর্তন হয়ে যাবে, আর ক্রোমোজোমের সংখ্যা যদি পরিবর্তন হয় তার মানে বুঝতে পারতেছো জীবের অবস্থায় পরিবর্তন হয়ে যাবে। তাহলে ক্রোমোজোম মাইটোসিস হোক মিওসিস হোক কয়বার বিভাজিত হবে? একবার। পরিবর্তন হবে কোনটার বলো তো? সেটা হচ্ছে নিউক্লিয়াসের ক্ষেত্রে। নিউক্লিয়াস মাইটোসিসের ক্ষেত্রে একবার হবে, আর মিওসিসের ক্ষেত্রে কয়বার নিউক্লিয়াস বিভাজন হবে? দুইবার। যেটা কিনা আগের বারে আমার ওই যে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস দিয়ে বলা ছিল ওইটাতে একটু আমার ভুল ছিল আর কি বলাটার ক্ষেত্রে, ওইটা আমরা একটু স্কিপ করে চলে যাই আর কি। আচ্ছা আচ্ছা, এই সাপন বলেছে যে ভাইয়া দাগানো বই কোথায় পাবো? দাগানো বই আমাদের ইনবক্সে করলে আমাদের পেইড গ্রুপে তুমি অ্যাড হইতে পারবা। আর আমাদের পেইড গ্রুপে আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন এত রেসপন্স আসছে, এবং পেজ আমাদের রেস্ট্রিক্টেড, তারপরেও যে এত মানুষ পেইড গ্রুপে আমাদের যুক্ত হচ্ছে, এটা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে আর কি এই জায়গাটাতে। তাহলে দেখো মনে রাখবা ক্রোমোজোম কখনোই দুইবার বিভাজিত হবে না, ক্রোমোজোম কখনোই দুইবার বিভাজিত হবে না, ক্রোমোজোম সবসময় কয়বার বিভাজিত হবে? একবার। আর বিভাজিত হইলে হইতে পারে কে বলো? সেটা নিউক্লিয়াস। মাইটোসিসে একবার, মিওসিসে কয়বার? দুইবার। ওকে, আচ্ছা এতটুকু কি বোঝা গেছে? আমি তোমাদের যতটুকু বলছিলাম আর কি। আচ্ছা পূজা বলেছে একবার, পূজা বলেছে একবার। আচ্ছা সবাই একটু কমেন্টস করো, সবাই একটু কমেন্টস করো। আচ্ছা বলো তো এটা কি বোঝা গেছে? তাহলে বলো তো মিওসিসে নিউক্লিয়াস কয়বার বিভাজিত হবে? আমাকে একটু কমেন্টসে জানাও, মিওসিসে নিউক্লিয়াস কয়বার বিভাজিত হবে? একটু কমেন্টসে একটু জানাও। একবার, মিওসিসে দুইবার, হ্যাঁ ভাইয়া ক্লিয়ার, জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা মিওসিসে নিউক্লিয়াস কয়বার বিভাজিত হবে? মিওসিসে নিউক্লিয়াস কয়বার বিভাজিত হবে? ওকে, প্রথা বলেছে দুইবার, ভেরি গুড। জহরা বলেছে, প্রার্থনা জহরা, ঝরা বলেছে দুইবার। এরপর হচ্ছে সিয়াম রহমান, ঠিক আছে ওকে। জেমসু বলেছে দুইবার, হ্যাঁ রাইট, অবশ্যই এটা হচ্ছে দুইবার, দুইবার হবে আর কি। ওকে, আচ্ছা তোমরা সবাই একটু স্টিকার একটু কমেন্ট করো তো। আহমেদ মুন্না স্টিকার বা কমেন্ট একটু করো, আমাদের আজকে পেজের অবস্থা খুবই বেহাল দশা বুঝছো। আর যারা যারা লাইভ দেখছো লাইভটা একটু শেয়ার করে দাও সবাই, কারণ পেজ একটু রিকভার করি। তাহলে দেখো কিছু তথ্য আর কি, তথ্যের মধ্যে এখানে বলেছে মাইটোসিসের বৈশিষ্ট্য। তোমরা অলরেডি জানো মাইটোসিসের বৈশিষ্ট্য এবং মাইটোসিসের কোষ বিভাজনের কারণ। চলো আমরা একটু দেখে ফেলি। দেখো এই প্রক্রিয়ায় প্রতিটি ক্রোমোজোমে লম্বে দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়। আমি ক্রোমাটিডকে এটা বুঝাই দিচ্ছি তোমাদেরকে। মাইটোসিসের ফলে একটা নিউক্লিয়াস থেকে কয়টা নিউক্লিয়াস তৈরি হয়? দুইটা নিউক্লিয়াস সৃষ্টি হয়। এবং এই জিনিসটা তোমরা সবাই জানো, সেটা হচ্ছে বলো মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যার সমান হয়। মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা কি হয় বলতো? সমান হয়। আর মিওসিসে কিন্তু অর্ধেক হয়, এটা তোমরা জানো। এবং অপত্য কোষ বৃদ্ধি পেয়ে মোটামুটি মাতৃকোষের সমান আকৃতির হয়। তাহলে এর মধ্যে দেখো কি বলছে, মাইটোসিসে দুইটি ক্রোমাটিডে বিভক্ত হয়। আর অবশ্যই একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হওয়া মানে দুইটা নিউক্লিয়াস হয়। এবং মাদার সেলের ক্রোমোজোম এবং অপত্য সেলের ক্রোমোজোমের সংখ্যা সমান হয়। এই জন্য এটাকে বলা হচ্ছে সমীকরণিক বিভাজন। কি? সমীকরণিক বিভাজন, সমীকরণিক বিভাজন বলা হয়। এটা তো আমরা জানি তাই না বলতো, বা ইকুয়েশনাল ডিভিশন বলা হচ্ছে। ডান। চলো আসো মাইটোসিসের কোষ বিভাজনের কারণ। এটা কিন্তু তোমাদের এক্সট্রা বই, হাসান স্যারের বইয়ের বাইরে কিন্তু এটা দেওয়া আছে, এটা একটু ভালো করে মনে রেখো। এটা কিন্তু হাসান স্যারের বইয়ের বাইরে। আর এভাবেই কিন্তু আমরা আমাদের যেটা এমসিকিউটা, আমাদের এমসিকিউটা কিন্তু আমরা এভাবেই এটা করি যাই। মানে তোমাদের যেটা এমসিকিউ বারবিকিউ হচ্ছে, আমরা কিন্তু হাসান স্যার, আজমল স্যার, আলিম স্যার, মাজাদা ম্যাডাম সবার বই থেকে কিন্তু মিলে এভাবে করা, এবং এই জিনিসগুলো নিয়ে এখন আমরা তুলে দিচ্ছি আর কি তোমাদেরকে। আচ্ছা খেয়াল করে দেখো, কোষে নিউক্লিয়াসের চাইতে সাইটোপ্লাজমের পরিমাণ বৃদ্ধি ঘটলে মাইটোসিস ঘটে। অর্থাৎ একটা জিনিস হচ্ছে যে যখন আমাদের কোষে সাইটোপ্লাজমের পরিমাণটা বেড়ে যাচ্ছে তখন কিন্তু একটা বিভাজন হচ্ছে, যার কারণে মাইটোসিস হতে পারে। এরপরে দেখো ডিএনএ এবং প্রোটিন সংশ্লেষ মাইটোসিসকে কি করতে পারে? ত্বরান্বিত করতে পারে। ডিএনএ এবং প্রোটিন সংশ্লেষ, ডিএনএ এবং প্রোটিন সংশ্লেষ মানে বুঝতে পারি সেটা কিন্তু রেপ্লিকেশন। তাহলে যত দ্রুত রেপ্লিকেশন হবে তত বেশি পরিমাণে আমাদের কি হতে পারে? আমাদের মাইটোসিস হবে। কারণটা কেন বললাম? রেপ্লিকেশন হলে ডিএনএ তৈরি হয়, মানে অপত্য ডিএনএ, এই রেপ্লিকেশন থেকে আসে ট্রান্সক্রিপশন, আর ট্রান্সক্রিপশন থেকে যায় ট্রান্সলেশন। আর ট্রান্সলেশনের প্রধান কাজ হচ্ছে কি তৈরি করা বলো তো? প্রোটিন তৈরি করা। এবং দেহের কোনো জায়গায় যদি ক্ষত সৃষ্টি হয় তখন সেখানে কিন্তু মাইটোসিস ত্বরান্বিত হয়। কারণ আমরা জানি দেহের যে কোনো কোষের বৃদ্ধি বা যে কোনো অঙ্গের বৃদ্ধি এটা করে থাকে মাইটোসিস, এটা করে থাকে কে? মাইটোসিস, তাই না? আচ্ছা ঠিক আছে, ওকে
আচ্ছা ঠিক আছে, এরপরের দিকে চলে আসে আর কি। দেখো কোষ ডিএনএ এর চাইতে আরএনএ যদি পরিমাণ বেড়ে যায় তখন আমার মাইটোসিস হয়। তাহলে দেখো কয়েকটা জিনিস আমাদের একটু মনোযোগ দিতে হবে। ফার্স্ট অফ অল দেখো কি বলছে, সাইটোপ্লাজমের পরিমাণ বেড়ে গেলে চাপ বাড়ে, কোষের উপরে চাপ বাড়লে সেটা মাইটোসিস হইতে পারে। দেহে বা কোনো অঙ্গের কোনো জায়গায় কেটে গেলে সেটা ক্ষয়পূরণের ক্ষেত্রে মাইটোসিস কাজ করে। আবার যখন বেশি পরিমাণে রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন হবে তখনও কিন্তু মাইটোসিস হয়। আবার সবচেয়ে শেষের যে জিনিসটা সেটা হচ্ছে যখন ডিএনএ থেকে আরএনএর পরিমাণ বেশি হয়ে যায় তখন কিন্তু আমাদের কি ঘটে বলতো, মাইটোসিস ঘটে। তাহলে এই পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভুল করা যাবে না। ওকে, এটা একটু মনে রাখতে হবে আর কি। আমাদেরকে এই স্লাইডটা ক্লিয়ার? তোমাদের অনেকে নাকি স্ক্রিনশট নাও, তাহলে এই স্লাইডটা আর কি আমি একটু সরে গেলাম যাতে তোমরা স্ক্রিনশটটা নিতে পারো আর কি। এটা ঠিক আছে ভাইয়া। দাগানো বই কেন ইম্পর্টেন্ট ফর পিসিবি? অবশ্যই পিসিবিতে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি দাগানো বই আমি অবশ্যই বলতে পারি যে আমাদের দেশের একটা। আচ্ছা মাইটোসিস হয়। আচ্ছা আমাদের কি পেজে, আচ্ছা রাকিব আমাদের ইয়েরে ডাক দাও তো, যারা পেজের যারা কিউএনএতে আছে, পেজে যদি কেউ একটু বেশি ফাইজলামি করে, ফাইজলামিটা একটু বন্ধ করতে হবে জায়গাটাতে। ভাইয়া বারবিকিউ রান্না করা শেষ? আচ্ছা ঠিক আছে, না এখনো বারবিকিউ রান্না করা শেষ হয় নাই আর কি, বারবিকিউ হবে। পেজে সবাই একটু অ্যাটেনশন দাও, উল্টাপাল্টা কমেন্টস প্লিজ এখন করো না আর কি এটাতে। আচ্ছা জি ভাইয়া ঠিক আছে, থ্যাংক ইউ। এটা হয়েছে, এরপরের দিকে আমরা একটু চলে যাই আর কি। দেখো সেটা হচ্ছে আমাদের যে বৈশিষ্ট্যের কথাগুলো বলা রয়েছে। আমরা সবাই জানি আমাদের মাইটোসিস কয়টা ভাগে বিভক্ত, 9-10 থেকে পড়ে আসো 5টা ভাগে। এক নম্বর কি ছিল বলো তো, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আবার একটু বলি, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। ওকে, এর মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা মনে রাখবা, পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে কিন্তু মেটাফেজ থেকে। পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে কি, মেটাফেজ থেকে। আচ্ছা ওকে, আচ্ছা আমরা আমাদের স্লাইডগুলো দিয়ে দিব, অবশ্যই দিয়ে দিব আর কি। তাহলে দেখো প্রথমে দিকে চলে আসি প্রোফেজ। প্রো মানে হইতেছে আদি জায়গা, এবং প্রোফেজ থেকে আমাদের কি কি আসে তোমরা ওই 9-10 যে বৈশিষ্ট্যগুলো পড়ছিলা মনে রাখবা। প্রোফেজ এবং টেলোফেজ এটা একে অপরের টোটালি উল্টা। প্রোফেজে দেখবা যে পানি আস্তে আস্তে শুকায় যায়, মানে জল বিয়োজন ঘটে। আর একটা কথা দেখো, আমরা তো জানি একটা কোষের ভেতরে যে দেখো এটা কি লেখা রয়েছে, একটা কোষের ভেতরে ক্রোমোজোম থাকে, নিউক্লিওলাস থাকে, সাইটোপ্লাজম থাকে, কোষপ্রাচীর থাকে, নিউক্লিয়ার এনভেলপ থাকে ইত্যাদি থাকে। তাহলে ধরে রাখো যে তুমি একটা পুকুর থেকে পানি ফেলে দিচ্ছ, সেচে ফেলে দিচ্ছ, তাহলে বলো তো ওই পুকুরে যদি মাছগুলান থাকে, ওই মাছগুলান কি আস্তে আস্তে দৃষ্টিগোচর হবে? ওই মাছগুলোকে কি আমরা আস্তে আস্তে দেখতে পাবো না? ঠিক সেম ভাবে যখন প্রোফেজ শুরু হয় তখন জল বিয়োজন শুরু হয়। জল বিয়োজন মানে কি, পানি বের হয়ে যায়। আর পানি বের হয়ে যাওয়া শুরু করলে কোষের ভেতরে কি কি থাকবে, কোষের ভেতরে নিউক্লিয়াস থাকতে পারে, ক্রোমাটিন তন্তু থাকে, ক্রোমোজোম থাকতে পারে, এগুলো না আস্তে 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 স্পষ্ট হয়ে দেখা যায়। এই কাজটাই কিন্তু বলা হয়েছে প্রোফেজে। আর হ্যাঁ, এটা হচ্ছে কিন্তু সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়, এটা হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়। আর স্পেশালি যারা মেডিকেল অ্যাডমিশনের দিকে যাবা, এখানে কয়েকটা ইনফরমেশন আমি আলোচনা করব। ওই ইনফরমেশনগুলো থেকে একটু মনোযোগ রাখবে বেশি করে, কারণ খুবই ছোট ছোট চেঞ্জ, বাট অনেক অনেক নাম্বার এই জায়গাগুলো থেকে আসে আর কি আমাদের। আচ্ছা ঠিক আছে, চলো এরপরে দিকে আমরা একটু যাই আর কি। দেখো কি বলছে, সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় হচ্ছে প্রোফেজ। জল বিয়োজন শুরু হয় শেষের দিকে। দেখো এই পর্যায়ের শেষের দিকে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটতে শুরু করে। খেয়াল করো, বিলুপ্তি ঘটতে কিন্তু শুরু করে, সম্পূর্ণরূপে কিন্তু বিলুপ্তি হয় না। দেখো বিলুপ্তি হতে শুরু করে প্রোফেজে, আর সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায় কোথায় জানো? সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যাবে মেটাফেজে। ভালো করে মনে রেখো। তাহলে দেখো নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি হওয়া শুরু করে কোথায়? প্রোফেজে। আর যদি কখনো বলা হয় নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায় কোথায়, সেটা হবে কিন্তু কোথায় বলো তো? মেটাফেজের ক্ষেত্রে। ভালো করে মনে রাখবা। প্রতিটি ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বিভাবে 2টি সূত্রে বিভক্ত হয়, প্রত্যেকটাকে বলা হয় ক্রোমাটিড। ক্রোমাটিডটা আমি বুঝাই দিচ্ছি। এবং এই পর্যায়ে স্পেন্ডেল তন্তু শুরু হয়। স্পেন্ডেল তন্তু খুবই খুব ইম্পর্টেন্ট, স্পেন্ডেল তন্তু। তাহলে বলো তো স্পেন্ডেল তন্তু তৈরি হওয়া শুরু হয় কোথায়? প্রোফেজে। আর আমরা জানি অনেকগুলো তন্তু মিলে তৈরি হবে স্পেন্ডেল যন্ত্র বা মাকু যন্ত্র। মাকু যন্ত্র তৈরি হবে এর পরের ধাপে। পরের ধাপের নামটা কি? প্রোফেজের পরের ধাপের নামটাই হচ্ছে প্রোমেটাফেজ। পরের ধাপের নামটাই হচ্ছে প্রোমেটাফেজ। ওকে, তাহলে তাহলে কোথায় বাচ্চারা, কোথায়? তাহলে দেখো এটা হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়। জল বিয়োজন শুরু হলো। জল বিয়োজন শুরু হইলে আমাদের নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হওয়া শুরু হয়েছে, সম্পূর্ণ বিলুপ্ত হয়েছে মেটাফেজে। এরপরে কি বলেছে আর কি আমাদের ক্ষেত্রে বলা রয়েছে, ক্রোমাটিড দেখা যায়। কিটিড দেখা যায়, ক্রোমাটিড দেখা যায়। আর সবার শেষে কি তৈরি হয় বলো? মাকু তন্তু বা স্পেন্ডেল তন্তু তৈরি হয়, নট যন্ত্র। তাহলে এই যে ক্রোমাটিড ব্যাপারটা কি হচ্ছে দেখো, এটা হচ্ছে আমাদের একটা ক্রোমোজোম, একটা এক্স আকৃতির। এটা হচ্ছে আমাদের একটা ক্রোমোজোম, আমরা সবাই জানি একটা এক্স আকৃতির, এটা একটা ক্রোমোজোম। এই ক্রোমোজোমের এই যে অংশটা সেন্ট্রাল, এটাকে বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার। এটাকে কি বলা হচ্ছে?
তোমরা জানো তো, অলরেডি তো জানো, সেন্ট্রোমিয়ার বলা হয় এটাকে। আচ্ছা, সেন্ট্রোমিয়ার বলা হলো। আচ্ছা, তাহলে ক্রোমাটিড কোনটা? অনেকেই মনে করে ক্রোমাটিড মানে বাহু 1 2 3 4, বাট মনে রেখো ক্রোমাটিড কখনো কিন্তু 4টা হয় না, ক্রোমাটিড হবে কয়টা? 2টা। কিভাবে? আমরা এইটাকে লম্বালম্বিভাবে ভাগ করব উইদাউট সেন্ট্রোমিয়ার। এই যে এইভাবে ভাগ করলাম, দেখো সেন্ট্রোমিয়ারটাকে কিন্তু আমরা কাটি নাই, ইমাজিনারি একটা লাইন। তাহলে বলো ভাগ হয়েছে 2টা, এই দিকের একটা ভাগ, এই দিকের একটা ভাগ। তাহলে এই দিকের এই ভাগটাকে বলা হয় একটা ক্রোমাটিড, এই দিকের এই ভাগটাকে বলা হয় একটা ক্রোমাটিড। তাহলে বলো তো ক্রোমাটিড কয়টা আমাকে বলো। তাহলে ক্রোমাটিড কয়টা? যেমন এই 2টা, এটাকে বলা হচ্ছে একটা ক্রোমাটিড, এটাকে বলা হচ্ছে কি একটা ক্রোমাটিড। তাহলে বলো, তোমরাই বলো ক্রোমাটিড কয়টা? 2টা। আবার এই দিক থেকে যদি আসি, এই দিকে আসো, বলো ক্রোমাটিড কয়টা? ক্রোমাটিড। তাহলে ক্রোমাটিড কয়টা? 2টা। কখনোই 4টা বলা যাবে না, কখনোই 4টা বলা যাবে না। ওকে, সিয়াম রহমান। আচ্ছা, তাহলে 2টা ক্রোমাটিড। ভেরি গুড। প্রথা বলেছে, পূজা বলেছে, মৌমিতা ভক্ত বলেছে। বাহ, নামটা তো খুবই অ্যাটিপিক্যাল নাম, মৌমিতা ভক্ত, তাই না? ভক্তই তো না কি? আমি একটু দেখি। হ্যাঁ, ভক্ত। আচ্ছা, জেমসু বলেছে, আরমান বলেছে, সানি বলেছে 2টা। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, 2টা ক্রোমাটিড CHROMATID ক্রোমাটিড। স্যার, প্রোফেজে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ কি? আচ্ছা, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজটা দেখো, প্রশ্ন করেছে এটা কি? প্রণব দাস। খেয়াল করো, আমাদের কোষ চক্রর ক্ষেত্রে যখন আমরা আসছিলাম, কোষ চক্রের নিয়ন্ত্রকের কিছু কথা ছিল। প্রথম ক্লাসটা করলে তুমি বুঝতে পারতা। কোষ চক্র মানে কতটুকু কোষ বিভাজন হবে, কয়বার কোষ বিভাজন হবে, এইটা নিয়ন্ত্রণ করার জন্য কিছু নিয়ন্ত্রক থাকে। এই নিয়ন্ত্রকের নাম হচ্ছে সিডিকে মানে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। এটা কোষ মানে একটা কোষ কয়বার বিভাজিত হবে এটাকে সে নিয়ন্ত্রণ করে। যেমনটা কি টিউমার কাকে বলা হয় বলো তো? অনিয়ন্ত্রিত কোষ বিভাজনকে টিউমার বলা হয়, তাই না? তাহলে যদি তোমার একটা কোষ বিভাজন ধরে রাখো 100 বার হওয়া উচিত, কিন্তু কোনো কারণে যদি ওইখানে কোষ বিভাজন 10 বার হয়, তাহলে ওই ক্ষত স্থানটা পূরণ হবে না। আবার ওই জায়গাতে যদি 1 কোটি বার কোষ বিভাজন হয়, তাহলে ওই জায়গায় ফুলে টিউমার তৈরি হয়ে যাবে। তাহলে অবশ্যই অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের কারণেই তো আমাদের টিউমার বা ক্যান্সার হতে পারে। তাহলে এই সিডিকে সাইক্লিন যদি কোষ বিভাজনটাকে নিয়ন্ত্রণ না করে, তাহলে অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে আমাদের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তাহলে এটা হইতেছে নিয়ন্ত্রক, সিডিকে সাইক্লিন হইতেছে নিয়ন্ত্রক হিসাবে কাজ করে আর কি। ওকে, আচ্ছা, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। আচ্ছা, ঠিক আছে। আমাদের ক্লাসটা যারা যারা শেয়ার দাও না, একটু শেয়ার করে দাও। আমাদের পেজে অনেক রেস্ট্রিকশন চলতেছে, তোমাদের একটু কমেন্টস, একটু শেয়ার বা তোমাদের বন্ধুদের একটু ইনভাইট করে আমাদের একটু রক্ষা করো। কে কোন জায়গা থেকে দেখছো এটা একটু জানাও, আর একটু শেয়ার করার পর একটু লেখো যে ডান, একটু লিখে দাও যে হ্যাঁ আজকে আমরা ক্লাসটা শেয়ার করছি, একটু ডান লেখো আর কি এটাতে। চলো এরপরের দিকে আমি একটু চলে যাই আর কি, দেখি। ওকে, কোথায় যাবো? এর আগের স্লাইড। এই যে দেখো, এটা হচ্ছে দীর্ঘস্থায়ী পর্যায়। মনে রাখতে হবে সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় হচ্ছে প্রোফেজ। ক্লিয়ার? স্পেন্ডেল তন্তু হয় এবং ক্রোমাটিড তো আমি দেখাইলামই আর কি তোমাদেরকে। আচ্ছা, স্পেন্ডেল তন্তুর যে কথাটা আর কি একটা কথা বলি। স্পেন্ডেল তন্তু নিয়ে তোমাদের অনেকের কথা হতে পারে, ভাই স্পেন্ডেল তন্তুটা কি জিনিস? স্পেন্ডেল তন্তুটা কি জিনিস, তাই না? দেখো, তোমরা তো এটা দেখছো, তাই না, যে স্পেন্ডেল যন্ত্রটা কি রকম ছিল। স্পেন্ডেল যন্ত্রটা একটা মাকু যন্ত্র, এরকম একটা এক্স আকৃতির একটা যন্ত্র। এটাকে বলা হচ্ছে উত্তর মেরু, আর এটাকে বলা হচ্ছে দক্ষিণ মেরু, তাই তো? এবং এইটা, এই পয়েন্টটা হচ্ছে বিষুবীয় অঞ্চল। কোন অঞ্চল? বিষুবীয় অঞ্চল। বিষুবীয় অঞ্চল। এইখানে কি হয়? এইখানে এই যে দেখো, এখানে ক্রোমোজোমগুলোর নামে আলাদা একটু কালার দিয়ে দিই, সেন্ট্রোমিয়ার। এই দেখো, এখানে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে সেন্ট্রোমিয়ার অবস্থান করতেছে। বিষুবীয় অঞ্চলে কি অবস্থান করতেছে? সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে অবস্থান করতেছে, তাই না? যখন বিষুবীয় অঞ্চলে সকল সেন্ট্রোমিয়ার অবস্থান করে, তখনই সেটাই কিন্তু হয় মেটাফেজ। মেটা মানে মধ্য পর্যায়ে। কিন্তু স্পেন্ডেল তন্তুগুলান কোনটা? এই যে দেখো, স্পেন্ডেল যন্ত্র তো এরকম একটা দিলাম আমি। এই যে দেখো, ধরো এখানে স্পেন্ডেল তন্তু চলে আসছে, এটা একটা এরকম তন্তু, এই মাথা থেকে এটা, এই মাথা থেকে এইটা, এই মাথা থেকে এইটা, এগুলো হচ্ছে স্পেন্ডেল তন্তু। এই তন্তুগুলান তৈরি হবে মূলত প্রোফেজে, আর এই সকল তন্তু মিলে তৈরি হবে একটা স্পেন্ডেল যন্ত্র। এই যন্ত্র হবে প্রোমেটাফেজে আর কি। আচ্ছা, শেয়ার ডান, সেজুতে একটা থ্যাংক ইউ, আফসানা পপি থ্যাংক ইউ, ইউনাইটেড স্টেটস অফ যশোর আশিক শেয়ার ডান ভাইয়া, পূজা চক্রবর্তী। ওকে, ভেরি গুড। আচ্ছা, চলো এরপরে দেখে আমরা একটু চলে যাই আর কি। দেখো, সেটা এখন আমরা পড়াশোনা করবো প্রোমেটাফেজে বা প্রাক মধ্য পর্যায়। এটা সবচেয়ে বড় জিনিস। প্রোফেজ ছিল সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়, এটা হবে কি সবচেয়ে ক্ষণস্থায়ী পর্যায়। সবচেয়ে ক্ষণস্থায়ী পর্যায়। বলো তো এখানে কি স্পেন্ডেল তন্তু তৈরি হবে নাকি স্পেন্ডেল যন্ত্র? একটু আগে বলছি তন্তু হয় প্রোফেজে, আর যন্ত্র হবে কোথায়? প্রোমেটাফেজে। তাহলে দেখো, স্পেন্ডেল যন্ত্র
যন্ত্রের তৈরি হয়, খুবই খুব ইম্পর্টেন্ট। আর এখানে একটা ডান্সের কথা বলেছে, এই ডান্সটা কিন্তু বেশ আসে অ্যাডমিশন প্রশ্নে, সেটা হচ্ছে ক্রোমোজোমাল ডান্স। ক্রোমোজোমাল ডান্স, তাহলে বলো তো বাবা ক্রোমোজোমাল ডান্স দেখা যায় কোনটাতে? অবশ্যই প্রোমেটাফেজে। অনেকেই উত্তরটা করে থাকে মেটাফেজে। ক্রোমোজোমাল ডান্স কিন্তু মেটাফেজে দেখা যায় না, ক্রোমোজোমাল ডান্স দেখা যায় হচ্ছে প্রোমেটাফেজে। ক্রোমোজোমাল ডান্স দেখা যায় কোথায়? প্রোমেটাফেজে ক্রোমোজোমাল ডান্স দেখা যায়। যারা যারা শেয়ার করছো অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে, অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। আজকে একটু লাইভটা শেয়ার করে, আমাদের পেজের ফলোয়ার কি যে এক বাজে অবস্থায় চলে গেছে, কি যে এক বাজে অবস্থায় চলে গেছে, আল্লাহ একমাত্র স্বয়ং সৃষ্টিকর্তাই জানে আর কি যে এই বাজে অবস্থাটা থেকে কবে আমরা উতরাইতে পারবো আর কি। ডান, নিলয় ডান, সামি ডান, সঞ্জিতা ডান, থ্যাংক ইউ তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ আর কি, সবাইকে অনেক থ্যাংক ইউ। তারপরে দেখো এখানে ক্রোমোজোমাল ডান দেখা যায়। ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল, দেখো ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল আমি একটু আগে দেখাইছিলাম, ওই যে দেখো যে মাঝখানে যে অঞ্চল, এই অঞ্চলটাকে বলা হচ্ছে ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল, তাই না? ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল। তাহলে ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল স্পেন্ডেল যন্ত্রের দু মেরুর মধ্যবর্তী অঞ্চল, অলরেডি জানি মেরু অঞ্চল দেখা যায়, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু। স্পেন্ডেল যন্ত্র বা ট্র্যাকশন ফাইবার দেখা যায়, খেয়াল করে দেখো স্পেন্ডেল তন্তু বা ট্র্যাকশন ফাইবার ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সংযুক্তকারী তন্তু, স্টার চিহ্ন, ট্র্যাকশন ফাইবার। ট্র্যাকশন শব্দের অর্থ আকর্ষণী, ট্র্যাকশন শব্দের অর্থ কি? আকর্ষণী। তাহলে যদি কখনো বলা হয় আকর্ষণী তন্তু, আকর্ষণী তন্তু কোনটা বলো তো? ট্র্যাকশন ফাইবার। ওকে, এবং অ্যাস্টার রশ্মি বিচ্ছুরিত হয়। অ্যাস্টার রশ্মি বলতে যে আমাদের মাকু যে যন্ত্র থাকে সেখান থেকে যেই সুতার মতো বা রশ্মিগুলো দেখা যায় সেটাকে অ্যাস্টার তন্তু বলা হচ্ছে আর কি। ওকে, এতটুকু তাহলে আমরা এখানে বুঝতে পারছি। এখন তাহলে বলো সবচেয়ে ক্ষণস্থায়ী পর্যায়ে প্রোমেটাফেজ, এমসিকিউ জন্য ইম্পর্টেন্ট। ক্রোমোজোমাল ডান্স দেখা যায়, খুবই খুব ইম্পর্টেন্ট। স্পেন্ডেল যন্ত্র তৈরি হয়, ভুল হবে কিন্তু প্রোফেজ আর প্রোমেটাফেজ থেকে, তন্তু হবে প্রোফেজে, যন্ত্র হবে প্রোমেটাফেজে। এরপরে দেখো স্পেন্ডেল তন্তুর একটা ট্র্যাকশন ফাইবার দেখা যায়, খুবই খুব ইম্পর্টেন্ট। ট্র্যাকশন ফাইবারটা কি বুঝাই দিতেছে আর কি, স্পেন্ডেল তন্তু এবং ট্র্যাকশন ফাইবারের মধ্যে পার্থক্যটা কি আমি বুঝাই দিই। খেয়াল করবা সকল ট্র্যাকশন ফাইবারই কিন্তু স্পেন্ডেল তন্তু, আবারও বললাম সকল ট্র্যাকশন ফাইবারই কিন্তু স্পেন্ডেল তন্তু, কিন্তু সকল স্পেন্ডেল তন্তু ট্র্যাকশন ফাইবার নয়। কেন নয়? কারণ আমরা জানি যে সকল স্পেন্ডেল তন্তু সেন্ট্রোমিয়ারকে স্পর্শ করে তাদের একটা আলাদা নাম দেওয়া হয় ট্র্যাকশন ফাইবার। তাহলে যে সকল কি বলছে বলতো স্পেন্ডেল তন্তু সেন্ট্রোমিয়ারকে স্পর্শ করে তাদেরকে বলা হচ্ছে ট্র্যাকশন ফাইবার। ওকে, কিন্তু সকল স্পেন্ডেল তন্তু তো সেন্ট্রোমিয়ারকে স্পর্শ করে না, এই জন্য সকল ট্র্যাকশন ফাইবার স্পেন্ডেল তন্তু, কিন্তু সকল স্পেন্ডেল তন্তু ট্র্যাকশন ফাইবার নয়, ট্র্যাকশন ফাইবার নয়। আচ্ছা, পেজ খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, থ্যাংক ইউ পূজা। আজিজুল হক হাসান, আচ্ছা ওকে, তাহলে আমাদের একটা ট্র্যাকশন ফাইবারটা আমি তোমাদেরকে একটু দেখাই নি, চলো। ট্র্যাকশন ফাইবারটা কি জানিস? দেখো আবারও ঠিক একইভাবে আমি একটা স্পেন্ডেল যন্ত্র আমি একটা ড্র করলাম, এইখানে স্পেন্ডেল যন্ত্র ড্র করার পরে আমরা এই যে খেয়াল করো, এটা হচ্ছে আমাদের একটা লাইন এবং এটাই হচ্ছে ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল। এটা হচ্ছে কোন মেরু? উত্তর মেরু। ওকে, এটা হচ্ছে দক্ষিণ মেরু। আচ্ছা গুড। এখন এই জায়গায় আমি একটা ড্র করি, দেখো এটা একটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার, ক্রোমোজোম একটা ড্র করলাম, এই যে দেখো একটা ক্রোমোজোম ড্র করলাম। এটা কিন্তু আমি দাগাইতেছি মূলত তোমাদের মেটাফেজ ধাপের, কারণ এই ক্রোমোজোমের এই সেন্ট্রোমিয়ারগুলো কিন্তু সবগুলো কিন্তু বিষুবীয় অঞ্চল বরাবর অবস্থান করতেছে, তাই না? তাহলে এটাকে বলা হচ্ছে কিন্তু মেটাকাইনেসিস বলে। তাহলে একটা জিনিস খেয়াল করি, দেখো এইখান থেকে আমাদের কি তন্তু আছে? স্পেন্ডেল তন্তু। স্পেন্ডেল তন্তুর মধ্যে দেখো সবুজ কালার, এই স্পেন্ডেল তন্তুটা সেন্ট্রোমিয়ারকে স্পর্শ করে আসছে। আবার এই সবুজ কালারে এটাও সেন্ট্রোমিয়ারকে স্পর্শ করে আসছে, এটাও সেন্ট্রোমিয়ারকে স্পর্শ করে আসে। আবার এই সবুজ কালার এটাও সেন্ট্রোমিয়ারকে স্পর্শ করে আসছে। এখন আমি একটা সাদা কালার দিই, দেখো এখান থেকে কি হলো, একটা বের হইছে, বের হওয়ার পরে না এটা সেন্ট্রোমিয়ারকে স্পর্শ করে নাই, দেখো এটাও দেখো সেন্ট্রোমিয়ারকে স্পর্শ করে নাই, এটাও দেখো সেন্ট্রোমিয়ারকে স্পর্শ করে নাই, এটাও দেখো সেন্ট্রোমিয়ারকে স্পর্শ করে নাই।
আবার এটাও দেখো সেন্ট্রোমিয়ারকে স্পর্শ করে নাই। তাহলে সাদাগুলো এবং সবুজগুলোর মধ্যে একটা জিনিস খেয়াল করো, সাদা এবং সবুজ সবাই স্পেন্ডেল তন্তু। সাদা এবং সবুজকে বলো তো সবাই স্পেন্ডেল তন্তু, তাই না? কিন্তু এর মধ্যে সবুজ স্পেন্ডেল তন্তুটা দেখো ও কিন্তু সেন্ট্রোমিয়ারকে স্পর্শ করছে। কাকে স্পর্শ করছে বলো তো? সেন্ট্রোমিয়ারকে স্পর্শ করছে। এই জন্যই সবুজ গুলনকে বলা হচ্ছে কি বলো তো? ট্র্যাকশন ফাইবার, TRAC, ট্র্যাক, TION, ট্র্যাকশন ফাইবার বা আকর্ষণী তন্তু, তাই না? আকর্ষণী তন্তু। আর সাদা গুলান কি হবে? সাদা গুলান হবে স্পেন্ডেল তন্তু। তার মানে আমরা কি জানি, এই ট্র্যাকশন ফাইবারও তো এক ধরনের স্পেন্ডেল তন্তু, তাই না? এই ট্র্যাকশন ফাইবারে কি এক ধরনের কি তন্তু? স্পেন্ডেল তন্তু। ক্লিয়ার? কিন্তু এটার নাম কেন ট্র্যাকশন ফাইবার হলো? কারণ যে স্পেন্ডেল তন্তু সেন্ট্রোমিয়ারকে স্পর্শ করে তাকে বলা হচ্ছে ট্র্যাকশন ফাইবার। তাহলে বলো, যে স্পেন্ডেল তন্তু সেন্ট্রোমিয়ারকে স্পর্শ করে তাকে বলা হচ্ছে কি ফাইবার বলো তো? ট্র্যাকশন ফাইবার। এতটুকু কি তোমরা বুঝতে পারছো? আমাকে একটু যদি জানাতে কমেন্টে, আমাকে একটু জানাও ট্র্যাকশন ফাইবার। আচ্ছা, মোটর প্রোটিন কি জিনিস? সিনথ্রাফ্রিন প্রিয়ন্তি বলেছে মোটর প্রোটিন। দেখো মোটর মানে একটা জিনিস খেয়াল করবা, মোটর মানে তো চলাফেরা করে, তাই না? এরকম ঘোরাঘুরি করে। তাহলে এমন এক ধরনের প্রোটিন যেই প্রোটিনটা না চলাচলে সহায়তা করে, যে প্রোটিন না ঘূর্ণনে সহায়তা করে। এই প্রোটিনগুলো থাকলে কোষ বলো বা যে কোনো জিনিস বলো মুভমেন্টে সহায়তা করে, তারা মোটরের মতো কাজ করে। এটা কি বুঝতে পারছো? ক্লিয়ার এটা? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি আর কি, আমরা বুঝতে পারছি। তারা জানিয়েছে যে তারা বুঝতে পেরেছে, খুবই ভালো জিনিস একটা। ওকে, এরপরের দিকে আমরা একটু চাই। দেখো কি বলেছে, মেটাফেজ। এটা হচ্ছে তোমাদের পরীক্ষার গ নাম্বারে আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মেটাফেজ বা মধ্য পর্যায়। দেখো এই পর্যায়ে মেটাকাইনেসিস দেখা যায়। আমি দেখাই দিচ্ছি কি, এই দশে স্পেন্ডেল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যাস হওয়া, এটাকে বলা হয় মেটাকাইনেসিস, মানে মাঝামাঝি অবস্থায়, যেটাকে বোঝাই দিলাম। ক্রোমাটিডগুলো সবচেয়ে খাটো, মোটা এবং স্পষ্ট হয়। ক্রোমাটিডগুলো সবচেয়ে কী হয় বলো তো? খাটো, মোটা এবং স্পষ্ট হয়। কনডেনসেশন হয় মানেটা কি? এইখানে যেহেতু একটা জিনিস খাটো, মোটা এবং স্পষ্ট হয়, তাহলে ওই জিনিসটাকে যখন তুমি কাছে নিয়ে এসে পেঁচাপেচি কইরা ছোট্ট করবে, তখনই তো একটা জিনিস খাটো, মোটা এবং স্পষ্ট হবে। মানে ওইখানে কয়েলিং ঘটে। কনডেনসেশন মানে কি? ঘন করা। তাহলে একটা ছড়ানো জিনিসকে যখন তুমি ঘন করবা, ওই জিনিসটা কিন্তু তখনই দেখবা যে খাটো হবে, মোটা হবে এবং স্পষ্টভাবে দেখা যাবে। তাহলে এখানে কনডেনসেশন বা কয়েলিং হয়, অর্থাৎ ক্রোমোজোম খাটো এবং মোটা হওয়া। কনডেনসেশন মানে কি হয়ে যাওয়া? ঘন হয়ে যাচ্ছে আর কি, সম্পূর্ণ বিভক্ত হয়ে যায়। সেন্ট্রোমিয়ার একটা থেকে দুইটা বিভক্ত হয়। সেন্ট্রোমিয়ার কি বলতো? একটা থেকে কি হয়? দুইটা বিভক্ত হয়ে যায়। এবং নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিওলাস সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। তাহলে বলতো, নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিওলাস এটা বিলুপ্ত হওয়া শুরু করে কোথায়? প্রোফেজ, প্রোমেটাফেজ নাকি মেটাফেজে? তাহলে মেটাফেজে তো সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যাচ্ছে, বাট শুরু হয় কোথায়? এই প্রক্রিয়াটা শুরু হয় কোথায়? আমাকে একটু বলবা কেউ? আচ্ছা, সুপার কয়েলিং মানেই হইতেছে কনডেনসেশন। কনডেনসেশন মানেই ঘন করা, আর এই কনডেনসেশন হওয়া মানেটাই কি? সুপার কয়েলিং হওয়া। সুপার কয়েলিং বলতে কি বোঝানো হচ্ছে বলো? সুপার কয়েলিং মানে বোঝানো হচ্ছে এইখানে অনেক প্যাঁচ হয়ে থাকবে। অনেক কি হয়ে থাকবে? প্যাঁচ হয়ে থাকবে, মানে এইরকম 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 এইরকম। এটাকে বলা হচ্ছে সুপার কয়েলিং মানে কনডেনসেশন। ভেরি গুড। প্রোফেজ, আরমান মুন্না। বানান যদি বা ভুল গেছে ভাইয়া। জেমসু ভাই বলছে প্রোফেস। সেই স্টেডিয়ামের চিপাই ক্লাস করছি, আরাফাত শিয়াব। হ্যাঁ, স্টেডিয়ামের চিপাই থেকে আজকে অনেক বড় রুম আমাদের। এভাবেই তো আস্তে আস্তে পরিশ্রম করেই তো সবাইকে আগাইতে হয়, তাই না? সফলতা কি আর একদিনের জিনিস? ছোট্ট করে যখন পড়ানো শুরু করছিলাম 2017 সালে, তো আমাদের স্টুডেন্ট ছিল হয়তো মাত্র 3টা। আজকের 3টা থেকে হয়তো সৃষ্টিকর্তার অশেষ ইচ্ছাই অনলাইনে তো হাজার হাজার স্টুডেন্টস, আর অফলাইনে আলহামদুলিল্লাহ অনেক অনেক স্টুডেন্টদের শেখাতে পারছি। এটাই অনেক ভালো লাগে, ভালো পাওয়া আর কি এই জায়গাটাতে। সুপার কয়েলিং, আচ্ছা ঠিক আছে। মেটাফেজ দশাই আব্দুল হাকিম, মোটামুটি সবাই উত্তর দিছো আর কি তোমরা। ভেরি গুড। এইটা আমাদের পেজের আর ফলোয়ার বাড়ে না। কালকে সারাদিন থেকে মানে 20-30 জন ফলোয়ার বাড়ে না, যেটা কিনা একদিনে 300-400 জন বেড়ে যায়। কি ক্ষতিটা না করছি আমরা মানে ফেসবুকের।
আচ্ছা, থ্যাংক ইউ পূজা, অফলাইন অনলাইন দুটাতেই এসো, থ্যাংক ইউ তোমাদেরকে। আচ্ছা, তাহলে দেখো এই জায়গায় কি বলা হয়েছে, মেটাকাইনেসিস। মেটাকাইনেসিসটা কি জিনিস দেখো, এই যে প্রত্যেকটা সেন্ট্রোমিয়ার যে বিষুবীয় অঞ্চল অবস্থান করতেছে, এই বিষুবীয় অঞ্চলে অবস্থান করার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে মেটাকাইনেসিস। মেটাকাইনেসিস, যেহেতু মেটাফেজ এই জন্য নাম মনে রাখো, মেটাকাইনেসিস হচ্ছে, তাই না? ওকে, ভেরি গুড, মেটাকাইনেসিস হয়ে গেল। এরপরের দিকে দেখো সুপার কয়েলিং এর কথা বলছিল বা কনডেনসেশন। এই যে সুপার কয়েলিং, এইরকম ছোট ছোট করলেই তো একটা জিনিস খাটো মোটা এবং স্পষ্ট দেখাবে আর কি এটা। এবং এখানে কি হয়, সেন্ট্রোমিয়ারের বিভক্তিকরণ ঘটে। কি ঘটে? সেন্ট্রোমিয়ারের বিভক্তিকরণ ঘটে। আর সবচেয়ে যেটা বড় জিনিস সেটা হচ্ছে, আমরা সবাই জানি যে লাস্টের দিকে আমাদের যে পয়েন্টে লেখা ছিল, সেই পয়েন্টে কিছু বলবা? ওকে, সেটা হচ্ছে দেখো যে আমাদের এইখানে কি বলছে, নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিওলাস সম্পূর্ণরূপে বিলুপ্ত হতে থাকে। এটা হতে থাকে না, হয়ে যায়। এটা হচ্ছে আমাদের মেটাফেজের বৈশিষ্ট্য। এবং এই চিত্রটা দেখো, তুমি দেখলে খেয়াল করবে, দেখো এই যে সেন্ট্রোমিয়ার মাঝখানে, সেন্ট্রোমিয়ার মাঝখানে, সেন্ট্রোমিয়ার মাঝখানে, সেন্ট্রোমিয়ার মাঝখানে, এই যে এই অঞ্চল বরাবর, এটাকে বলা হচ্ছে বিষুবীয় অঞ্চল। ওকে, ব্যাপারটা বোঝা গেছে। আর এখানে আমার লেখা রয়েছে দেখো, ট্র্যাকশন ফাইবার, মানে যেই স্পেন্ডেল তন্তুটা সেন্ট্রোমিয়ারকে স্পর্শ করছে সেটাকেই বলা হয় কিন্তু ট্র্যাকশন ফাইবার। আর অন্যান্যগুলো হতেছে কি, অন্যান্যগুলো হচ্ছে স্পেন্ডেল তন্তু। অন্যান্যগুলো হচ্ছে কি তন্তু? স্পেন্ডেল তন্তু। ওকে, আমরা কি এই স্লাইডটা বুঝতে পেরেছি? আমাকে একটু জানাও, আমরা কি এটা কি বুঝতে পারছি এই জায়গাটাতে? সবাই একটু জানাও, বলো। সবাই 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 একটু জানাও বাবা, একটু কাইন্ডলি সবার। আচ্ছা, প্রিয়ন্ত বলছে এ পর্যায়ে শেষে সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ বিভক্ত হচ্ছে দুটি সেন্ট্রোমিয়ারের সৃষ্টি করে। হ্যাঁ, অফকোর্স, এই পর্যায়ে সেন্ট্রোমিয়ার দুটি সেন্ট্রোমিয়ার তৈরি করবে, যারা কিনা অ্যানাফেজ পর্যায়ে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে যাওয়া শুরু করবে আর কি। হ্যাঁ, ক্লিয়ার? জি, বুঝতে পারছি, থ্যাংক ইউ, বুঝেছি। ওকে, ঠিক আছে, আমি আছি ভাই, আরমান মুন্না। ওকে, চলো তাহলে পরের দিকে আমরা একটু চলে যাই। দেখো এটা হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজ থেকে একটা এমসিকিউ আছে, অ্যানাফেজকে কোন পর্যায়ে বলা হয়? গতি পর্যায়। কোন পর্যায়? গতি পর্যায়। এটা থেকে তো আমাদের সৃজনশীল আসে না। ওই যে দেখো, এই যে সেন্টিমিয়ার, একটা সেন্টিমিয়ার দুইটা ভাগে বিভক্ত হয়ে দুই মেরুর দিকে চলে যায়। তাহলে দেখো এই সেন্টিমিয়ার, এই সেন্টিমিয়ার, এই সেন্টিমিয়ার, এটা একটা সেন্টিমিয়ার, এটা যাচ্ছে উত্তর মেরুর দিকে, আর এটা যাচ্ছে কি দক্ষিণ মেরুর দিকে। আর এটা হচ্ছে বিষুবীয় অঞ্চলে। বিষুবীয় অঞ্চল কি ছিল বলো? বিষুবীয় অঞ্চল ছিল কিন্তু মেটাফেজে। আর এরপর থেকে কি চলে যাচ্ছে, সেন্টিমিয়ারগুলো আলাদা আলাদা হয়ে কেউ চলে যাচ্ছে উত্তর মেরুতে, কেউ চলে যাচ্ছে দক্ষিণ মেরুতে। এই জন্য এটাকে বলা হচ্ছে গতি পর্যায়। এটাকে বলা হয় মেরুমুখী চলন। ক্রোমাটিড অপত্য ক্রোমোজোমে পরিণত হয়। ক্রোমাটিড কিসের? দেখছো, দেখো দুইটা করে ভাগ। আমরা কি জানতাম আগে? একটা ক্রোমোজোমের এইরকম চারটা অংশ ছিল দেখতে, কিন্তু ক্রোমাটিড ছিল দুইটা। তারপরে কি হলো, যখন সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে গেল দুই ভাগে, তখন এই ভাগে একটা চলে গেল, এইদিকে বিভক্ত হয়ে এই ভাগে একটা চলে গেল। দুইটা সেন্ট্রোমিয়ার হইলে এইরকম ভাবে একটা হইল, আর একটা এইরকম ভাবে একটা হইল। তো এটাই দেখানো হয়েছে আর কি। এই জন্য এটাকে বলা হচ্ছে ক্রোমাটিড অপত্য ক্রোমোজোমে পরিণত হয়। ক্রোমোজোমের আকৃতি তোমরা জানো, VLJI। কোন আকৃতির? VLJI। যদি এরকম হয় সেন্ট্রোমিয়ার মাঝখানে, এটা ভি। যদি এরকম হয় সেন্ট্রোমিয়ার এই কর্নারে এল। যদি এরকম হয় সেন্ট্রোমিয়ার যদি এখানে হয় তাহলে জে। আর যদি আই এর মতো হয়, VLJI, আইকে বলা হয় টেলোসেন্ট্রিক। আইকে বলা হচ্ছে কনসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। টেলোসেন্ট্রিক ক্রোমোজোম, আইকে বলা হচ্ছে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। ওকে, অপত্য ক্রোমোজোমগুলো মেরুর কাছাকাছি পৌঁছালে অ্যানাফেজ তথা গতি পর্যায়ের সমাপ্তি ঘটে। তাহলে এখান থেকে দরকার আমাদের, এটা কি বলা হয়? গতি পর্যায়। VLJI আমরা এটাকে জানি, এটাতে মেরুমুখী চলন, এটাও আমরা জানি। এখানে ক্রোমাটিডগুলো অপত্য ক্রোমোজোমে পরিণত হয়। তাহলে মূলত দুইটা জিনিস, একটা ক্রোমাটিডগুলো কিসে পরিণত হয়? অপত্য ক্রোমোজোমে। এবং এটাকে কি বলা হচ্ছে? VLJI। আর লাস্টের দিকে এটাকে আমরা জানি, এটাকে বলা হয় গতি পর্যায়। কোন পর্যায়ে আমরা এটাকে বলি বলো তো? এটাকে বলা হচ্ছে কোন পর্যায়? গতি পর্যায়। ওকে, আচ্ছা ঠিক আছে। এই জায়গায় আমাদের অনেকে কমেন্টস করছে আর কি তোমাদের। চলো, এটা তোমরা নিতে পারো, একটা স্ক্রিনশট তুলে নিতে পারো টুপ করে দ্রুত। সবাই একটু কমেন্টসে একটু জানাও তোমাদের এটা বুঝতে পারছো কিনা। সবাই আমরা একটু জানাই, আমরা একটু সবাই একটু মনোযোগ দিয়ে একটু জানাই, দেখি বোঝা যাচ্ছে কিনা এটাতে। তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন দাও প্লিজ। আমাদের পেজ নিয়ে আমরা সত্যি খুব মনক্ষুণ্ণ আর কি, আমি খুবই কষ্টে আছি আর কি এটা নিয়ে। তোমরা একটা মন ভালো করে একটা কারণ হয়ে যাও। আচ্ছা হ্যাঁ, বুঝতে পারছি, কবির বলছে বুঝতে পারছি। গতি পর্যায়ে জেমসও
প্রিয়ন্তী বুঝতে পারছি, সেজুতি বুঝতে পারছি, প্রথা ও প্রার্থনা ঝরা ক্লিয়ার ভাইয়া, ওকে। বিএম হাসিব, ওকে। আচ্ছা, আর তোমরা সাইকেল 1-এর তো এটা টোটালি একটা ফ্রি কোর্স চলছে আলহামদুলিল্লাহ। সাইকেল 2-এর আমাদের 2-1 দিন অ্যানাউন্সমেন্টের মধ্যে আমাদের প্রায় 10 জনের মতো আমাদের স্টুডেন্ট অলরেডি সাইকেল 2-তে এনরোল করে ফেলেছে। আর মাত্র 5 জন যারা যারা এনরোল হলে আমাদের সাইকেল 2-তে তারা একটা অফিসিয়াল টি শার্ট আমাদের পাবে। তুমি যেখান থেকে ভর্তি হও না কেন অফিসিয়াল টি শার্ট তোমার কাছে পৌঁছে দেওয়া হবে। আর সাইকেল 2-এর ক্লাস শুরু হবে কিন্তু 1 অক্টোবর থেকে। আর সাইকেল 2-এর কোর্স ফি হচ্ছে মাত্র 510 টাকা। আশা রাখি সাইকেল 2টা কিন্তু অনেক 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 মজাদার হবে। আর সাইকেল 2-তে ভর্তি হলে কিন্তু সবার জন্য অবশ্যই দেশ ছেড়ে দাগানো পিডিএফটা কিন্তু থেকে যাচ্ছে তোমাদেরকে। আর সাইকেল 2-এর গুরুত্বপূর্ণ কি বলতো, অধ্যায় কিন্তু 3টা। একটা হচ্ছে রক্ত সঞ্চালন, এরপরে শ্বসন ও শ্বাসক্রিয়া, আর হ্যাঁ কোষ রসায়ন, একটা রসকোষবিহীন একটা সাবজেক্ট কোষ রসায়ন, মানে একটা অধ্যায় আর কি। চলো, এরপরে হচ্ছে টেলোফেজ মানে অন্ত পর্যায়, সর্বশেষ পর্যায়। এই পর্যায়টা হচ্ছে টোটালি প্রোফেজের উল্টা। লেখা থাকে যে প্রোফেজের সম্পূর্ণ উল্টা কোনটা, প্রোফেজের সম্পূর্ণ উল্টা হচ্ছে আমাদের কোনটা বলো তো, টেলোফেজ। অর্থাৎ ওইখানে ছিল জল বিয়োজন, এখানে হবে জলযোজন। আর জলযোজন হইলে কি আস্তে আস্তে কি বলতো, আমাদের ওই যে নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন, এগুলো পুনরায় আবার ফিরে আসা শুরু করবে আস্তে আস্তে। আচ্ছা, এবং আমরা জানি যে কোষের যে ক্রোমোজোমগুলো যেটা দেখা যেত স্পষ্টভাবে সেটা দেখা যাবে না। চলো আসি, স্পেন্ডেল ফাইবারগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়, ক্রোমোজোমগুলো ক্রমশ সরু হয় এবং লম্বা হতে থাকে এবং অস্পষ্ট হয়ে যায়। স্বাভাবিক, ক্রোমোজোমগুলো শুরু হবে, লম্বা হবে এবং অস্পষ্ট হতে থাকবে। কেন? কারণ আস্তে আস্তে যদি পুকুরে তুমি পানি দাও তাহলে পুকুরের মাছ তো দেখা যাবে না, আর পুকুরের মাছগুলো কিন্তু হচ্ছে ক্রোমোজোম। তাহলে এইখানে কি ঘটবে, জলযোজন শুরু হবে। জলবিয়োজন হয়েছিল কোথায়? প্রোফেজে। আর জলযোজন হবে কোথায়? টেলোফেজে। এবং ক্রোমোজোমগুলো ক্রমশ সরু, লম্বা এবং অস্পষ্ট হতে দেখা দিবে বা দেখা যাবে। ওকে, আচ্ছা, টেলোফেজ। ওকে, টেলোফেজ, হ্যাঁ ওকে, এই তো হয়ে গেছে আর কি। চল তাহলে আমাদের এই টপিকটা তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো। ওকে, আমরা এটা আজকে রাত্রে ইনশাল্লাহ আপলোড করে দেবো আর কি জায়গাটাতে। চলো পরেরটাতে আমরা একটু চাই। দেখো হয়ে গেল আর কি। এটা বলা হয়েছে যে সাইটোকাইনেসিস এবং ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস এবং ক্যারিওকাইনেসিস। এটা একটু বোঝার আগে এখানে একটা খেয়াল করে দেখো, এটা ধরে রাখো একটা কোষ, এটা ধরে রাখো একটা কোষ, একটা সেল। এই সেলের মাঝখান বরাবর যদি আমি একটা ভাগ করি, ভাগ করলে দেখো 2টা কোষ তৈরি হয়। এবং এই সেলের এইখানে যদি আমি একটা নিউক্লিয়াস দিয়ে দিই, একটা নিউক্লিয়াস, এই সেলের এইখানে যদি একটা নিউক্লিয়াস দিয়ে দিই, তাহলে দেখো কি দাঁড়ালো, একটা সেল থেকে কিন্তু আমাদের 2টা সেলে তৈরি হইলো। একটা সেল থেকে কি 2টা সেলে তৈরি হইলো। এবং 2টা সেল তৈরি হওয়ার জন্য এইখানে আমাদের একটা জিনিস গেল, সেটার নাম হচ্ছে কোষ প্লেট তৈরি হইলো। কি প্লেট তৈরি হলো বলো তো? কোষ প্লেট তৈরি হইলো। কোষ প্লেট মূলত তৈরি হয়, এটা উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। আর প্রাণী কোষ হলে তো কোষ প্লেট তৈরি হবে না, প্রাণী কোষের তৈরি হলে এরকম একটা খাঁজ তৈরি হবে। খাঁজ তৈরি হয়ে এই একটা কোষ থেকে 2টা কোষ ভাগ হয়ে যাবে, প্রাণী কোষের ক্ষেত্রে যদি বলা হয়। এটা নিউক্লিয়াস প্রাণী কোষের ক্ষেত্রে। আর উদ্ভিদ কোষ হলে মোটামুটি কোষ প্লেট তৈরি হয়। আর কোষ প্লেট বা কোষ প্রাচীর তৈরি হতে তোমরা জানো যে ফ্র্যাগমোপ্লাস্ট, ওই যে আমাদের এন্ডোপ্লাজম রেটিকুলাম থেকে আসে ফ্র্যাগমোপ্লাস্ট, বা ওই যে আমাদের গোলজি বডি থেকে আসে ফ্র্যাগমোপ্লাস্ট। তাহলে ফ্র্যাগমোপ্লাস্ট এবং আমাদের কিছু ভেসিকল মিলে আমাদের এই কোষ প্লেট তৈরি করতে পারে। ফ্র্যাগমোপ্লাস্ট এবং কি মিলে? ভেসিকল মিলে আমাদের কি তৈরি করতে পারে? এই কোষ প্লেট তৈরি করতে পারে। আচ্ছা ওকে, কোষ প্লেট তৈরি করতে পারে আর কি। এই জায়গায় কি প্রশ্ন আসছে, তাহলে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে কখন? নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে কখন বলতে আমি বুঝতে পারিনি তোমার প্রশ্নটা। নিউক্লিয়াম রেটিকুলাম তো সবসময় থাকেই। নিউক্লিয়ার রেটিকুলার মানেটা কি? এটা তো ক্রোমোজোমের একটা অংশ, একটা সুতা, ক্রোমাটিন। এই ক্রোমাটিনটা তো কোষ মানে এটা তো থাকবে, এটা তো গঠন করা দরকার হতে পারে না। কোষ মানে এটাতে বাই বর্ন এখানে ক্রোমোজোম থাকবে। ক্রোমোজোম বলতে ক্রোমোজোমের একটা সুতার অংশটাকে বলা হয় নিউক্লিয়ার রেটিকুলাম, বা এটাকে বলা হচ্ছে ক্রোমাটিন তন্তু। এখন কোনো কোনো ক্ষেত্রে ক্রোমাটিন তন্তু স্পষ্ট দেখা যায়, কোনো কোনো ক্ষেত্রে ক্রোমাটিন তন্তু স্পষ্ট দেখা যায় না। তার মানে এই না যে ক্রোমাটিন তন্তু হারাই যেতেছে কোষ থেকে আর কি। ওকে, তাহলে দেখো কোষ প্লেট তৈরি হচ্ছে। তাহলে কোষ প্লেট তৈরিতে আমাদের ফ্র্যাগমোপ্লাস্ট গঠন তৈরি হচ্ছে বা কাজ করতেছে ফ্র্যাগমোপ্লাস্ট এই জায়গাটাতে, এবং আমাদের কিছু ভেসিকল কাজ করে। আর হ্যাঁ, এই যে দেখো এটা তো সাইটোপ্লাজম, তাই না? সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। আর যে দেখো নিউক্লিয়াস 2টা, এদের বিভাজনকে বলা হচ্ছে ক্যারিওকাইনেসিস। তাহলে চলো আমরা একটু দেখি এই জায়গায় সাইটোকাইনেসিস কি বলছে। টেলোফেজ পর্যায়ে শেষের দিকে সাইটোকাইনেসিস আরম্ভ হয়। বিভাজনরত কোষের সাইটোপ্লাজমের 2 ভাগে বিভক্ত হওয়াকে বলা হচ্ছে সাইটোকাইনেসিস। ওকে,
আচ্ছা, সাইটোকাইনেসিস দরকার নেই এটাতে। চলে আসি দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা এটা কি ফ্র্যাগমোপ্লাস্ট এবং ক্ষুদ্র ভেসিকল মিলিতভাবে কোষ প্লেট তৈরি করে। তাহলে খুব ইম্পর্টেন্ট, ওই যে কোষ প্লেট তৈরি করতেছে কি দেখো ফ্র্যাগমোপ্লাস্ট এবং দেখো ক্ষুদ্র ভেসিকল। ভেসিকল শব্দের অর্থ হচ্ছে ছোট ছোট দানা। ভেসিকল শব্দের অর্থটা কি? ছোট ছোট দানা। ওকে, ছোট ছোট কি দানা। চলে আসি বিষুব অঞ্চলে লাইসোজোম নামক ফ্র্যাগমোজোম জমা হয় এবং পরে এরা মিলিতভাবে প্লাজমা লেমা বা কোষ ঝিল্লি সৃষ্টি করে। আমরা জানি প্লাজমা লেমা বা কোষ ঝিল্লি সৃষ্টি হয়। তাহলে দেখো প্লাজমা লেমা বা কোষ ঝিল্লি তৈরি করতেছে কে বলতো? ফ্র্যাগমোজোম। কে তৈরি করতেছে? ফ্র্যাগমোজোম, লাইসোজোমের নাই। তাহলে একটা জিনিস খেয়াল করে, এখানে দুইটা কথা বলছে। একটা কথা বলেছে কোষ প্লেট, একটা কথা বলেছে কোষ প্লেট। ওকে, এবং আরেকটা কথা বলছে দেখো প্লাজমা লেমা বা কোষ ঝিল্লি, প্লাজমা লেমা বা কোষ ঝিল্লি। তাহলে একটা জিনিসে দেখো আমাদের ফ্র্যাগমোপ্লাস্ট এবং ভেসিকল মিলে তৈরি হলো কিন্তু কোষ প্লেট। আবারও বললাম ফ্র্যাগমোপ্লাস্ট এবং ভেসিকল মিলে তৈরি হলো কে বলতো? কোষ প্লেট। আর এই কোষ প্লেটের পরবর্তীতে আরও একটা জিনিস তৈরি হয় যেটার নাম হচ্ছে কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি তৈরিতে সহায়তা করে ফ্র্যাগমোজোম। কোষ ঝিল্লি তৈরিতে সহায়তা করে কোনটা? ফ্র্যাগমোজোম। ওকে, ভেরি গুড এটা। আচ্ছা, এরপরে দেখো এই জায়গায় একটা কথা লেখা রয়েছে, সাইটোকাইনেসিস না হলেও ক্যারোকাইনেসিস চলতে থাকে। এরা কোষ প্লেট তৈরিতে সহায়তা করে। সাইটোকাইনেসিস না ঘটলেও ক্যারোকাইনেসিস চলতে থাকে। একটা কোষে বহু নিউক্লিয়াস উৎপাদন হতে পারে। এই ধরনের উদ্ভিদ কোষকে বলা হয় সিনোসাইটিক, খুবই ইম্পর্টেন্ট। আর প্রাণী কোষকে বলা হয় প্লাজমোডিয়াম বা সিনসাইটিয়াম। প্লাজমোডিয়াম বা সিনসাইটিয়াম মানেটা কি? আমরা জানি একটা কোষে মূলত একটা নিউক্লিয়াস থাকে, বাট কিছু কিছু কোষ রয়েছে একাধিক নিউক্লিয়াস থাকতে পারে। যদি সেটা উদ্ভিদ কোষ হয় তখন তাকে বলা হচ্ছে কি বলতো? সিনোসাইটিক উদ্ভিদ। আর যদি সেটা প্রাণী কোষ হয় তখন তাকে বলা হচ্ছে প্লাজমোডিয়াম। তাহলে যদি কখনো প্রশ্ন আসে বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষকে কি বলা হয়, আবার বহু নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী কোষকে কি বলা হয়? বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষকে মূলত বলা হয় কোনটা বলতো? সিনোসাইটিক। আর বহু নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী কোষকে বলা হয় প্লাজমোডিয়াম। কিভাবে মনে রাখবা? পতে প্রাণী, পতে প্লাজমোডিয়াম, পতে প্রাণী, পতে প্লাজমোডিয়াম। তাহলে মনে রাখতে হবে নিনজা টেকনিক দিয়ে পপো। তাহলে প্লাজমোডিয়ামটা হচ্ছে প্রাণীদের বহুকোষী নিউক্লিয়াসের অবস্থা। ক্লিয়ার এতটুকু? আর সিনোসাইটিকটা হচ্ছে কোথায় বলতো? উদ্ভিদের বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা। আশা রাখি এই প্লাজমোডিয়াম এবং সিনোসাইটিকটা তোমরা বেশ ভালো করে বুঝতে পারছো আর কি। ওকে, ঠিক আছে, এটা কি বোঝা গেছে? বলো নিনজা টেকনিকটা। পথে প্রাণী, ওকে, পথে প্লাজমোডিয়াম, মানে প্রাণী কোষে হলে প্লাজমোডিয়াম। সবাই একটু স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো আর কি। এটা একটু বলো। আচ্ছা, এই জায়গায় তোমরা উল্টা পাল্টা কমেন্টস এখনই দেখে যাও না, অ্যাটেনশনটা ব্রেকডাউন করো না। ক্লাস করতেছো, ক্লাসের দিকে মনোযোগ দাও। দু একজন মৌ বা এই ধরনের তোমরা কমেন্ট করতেছো, তারপরে এই প্রিয়ন্তী, এই কমেন্টগুলো এখন এগুলো বাদ দিয়ে ক্লাসের দিকে মনোযোগ দাও। আচ্ছা, ঠিক আছে, ওকে, আমরা এটা বুঝতে পারছি আর কি। চলো আসে পরের দিকে। দেখো এর পরের দিকে আমাদের স্লাইডে কি বলেছে? ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য। আমরা অলরেডি জানি ক্যারিও মানে নিউক্লিয়াস, তাহলে সিস মানে তো প্রক্রিয়া। তাহলে ক্যারিওকাইনেসিস বলতে আমরা কি বুঝবো বলতো? নিউক্লিয়াসের বিভাজনের প্রক্রিয়া। আর সাইটোকাইনেসিস বলতে আমরা বুঝবো সাইটোপ্লাজমের বিভাজনের প্রক্রিয়া। এই পদ্ধতিতে কোষের নিউক্লিয়াসের বিভাজন ঘটে, এই পদ্ধতিতে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। জটিল এবং দীর্ঘ সময়ের প্রয়োজন, অপেক্ষাকৃত সরল এবং কম সময়ের প্রয়োজন। ক্যারিওকাইনেসিস মানে ওই যে আমাদের পাঁচটা দশা, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, সব কয়টা এখানে ঘটবে। আর এর কোনো বিভক্ত, কোনো পর্যায় টর্যায় লাগে না আর কি। দেখো নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুইটি অপত্য নিউক্লিয়াসে পরিণত হয়। আর সাইটোপ্লাজম সমান ভাগে, দুইটা সাইটোপ্লাজমের একটা কোষের যে সাইটোপ্লাজমের দুইটা ভাগে ভাগ হচ্ছে আর কি। কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে, নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি ঘটে। ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিস আগে ঘটে, আর সাইটোকাইনেসিস ক্যারিওকাইনেসিসের পরে ঘটে। তাহলে এই জায়গায় এই ইম্পর্টেন্টে দেখো, ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিসের আগে ঘটে, অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজনটা আগে হয়, এরপরে সাইটোপ্লাজমের বিভাজন হয়। তাহলে আগে কারটা হয় বলো তো? নিউক্লিয়াসের বিভাজন। কার হয় বলো? নিউক্লিয়াসের বিভাজন হবে আগে। আর রাফসান বলেছে ক্রিস্টাল ক্লিয়ার বস, থ্যাংক ইউ রাফসান। ওকে, তাহলে দেখো আগে ঘটলো। আর এই তো এটা তোমরা জানো, আই হোপ এটা নিয়ে আর তোমাদের কোনো প্যারা নাই। আমি কিছুক্ষণ পরে এই স্লাইডটা তোমাদের আপলোড করে দেবো ইনশাল্লাহ, এই জায়গাতে এত চিন্তা করতে হবে না। ওকে, তোমরা একটু আমাদেরকে একটু জানাও সবাই, যদি তোমাদের একটু ইয়েটা নিয়ে নাও, তোমরা এটা একটা স্ক্রিনশটটা নিয়ে নাও, তোমরা সবাই স্ক্রিনশটটা নিয়ে ফেলো, সবাই একবার স্ক্রিনশটটা নিয়ে ফেলো। ওকে, আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসছে,
প্রশ্নটা বলছে তাসনিম কবির ফ্রাগমোপ্লাস্টটা আরেকবার। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে তুমি একটু মনোযোগ দাও, এটা অলরেডি তুমি পরে দেখে নিতে পারবা। দেখো, এটা তো একটা কোষ, এই কোষের মাঝখানে একটা কোষ প্লেট তৈরি হইতে হবে, যেহেতু একটা কোষ থেকে দুইটা কোষের তৈরি হবে। এখন কোষ প্লেট তৈরি করার জন্য এখানে কিছু পদার্থ জমা হইতে হবে। এই পদার্থ জমার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পদার্থের নাম হচ্ছে ফ্রাগমোপ্লাস্ট। যারা তোমরা কোষ ও কোষের গঠন অধ্যায়টা পড়ছো, এখানে তোমার লেখা রয়েছে দেখবা, সাইটোপ্লাজম থেকে আসে ফ্রাগমোপ্লাস্ট। সাইটোপ্লাজম থেকে আসে কোনটা? ফ্রাগমোপ্লাস্ট এবং পেকটিন। তাহলে এই ফ্রাগমোপ্লাস্টের উপর জমা হবে, এই ফ্রাগমোপ্লাস্টগুলো না এর উপরে কি হবে? জমা হবে। তাহলে এই ফ্রাগমোপ্লাস্ট জমা হওয়ার ফলে আস্তে আস্তে একটা আবরণ তৈরি হবে, যে আবরণটা পরবর্তীতে কোষ প্লেট হিসেবে কাজ করে একটা কোষ থেকে দুইটা কোষে তৈরি করবে। এখন প্রশ্নটা হচ্ছে, ভাইয়া ফ্রাগমোপ্লাস্ট কই থেকে আসে? ফ্রাগমোপ্লাস্ট আসে ইয়ার থেকে। ইয়ার মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ইয়ার মানে কি বলতো? এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বলা হচ্ছে ইয়ার। তাহলে ইয়ার থেকে আসবে ফ্রাগমোপ্লাস্ট, যেটা কিনা কোষ প্লেট তৈরিতে সহায়তা করবে। ওকে, আচ্ছা চলো এরপরে দিকে দেখো মাইটোসিসের গুরুত্ব খুবই খুব ইম্পর্টেন্ট ঘ নাম্বারের জন্য। ঘ নাম্বারের জন্য এর থেকে ভালো আর গুরুত্বপূর্ণ এমসিকিউ বা সিকিউ যেটাই বলি হইতে পারে না। দেখো, প্রথমে দেখো দেহ গঠন এবং দৈহিক বৃদ্ধি। মনে রাখবা, আজকে কিন্তু চমৎকারভাবে একটা কথা বলতেছি তোমাদেরকে। সবার আগে খেয়াল করে রাখবা, যখনই কোনো অঙ্গের কথা আসবে, যখনই কোনো অঙ্গের কথা আসবে, অঙ্গ মানে মাইটোসিস, এটা সবসময় মাথায় ঢুকে রাখবা। অঙ্গ মানে কি বলতো? মাইটোসিস। এটা অল টাইম যাতে মাথায় থাকে আর কি। তাহলে অঙ্গের বৃদ্ধি বলি, অঙ্গের আয়তন বাড়া বলি, অঙ্গের কোষ বিভাজন বলি, অঙ্গ মানেই হইতেছে মাইটোসিস। আর যদি কখনো শোনো যে জনন মাতৃকোষ, জনন মাতৃকোষে ঘটে মিওসিস, এই জায়গাটা শুধু একটু মনে রাখবা। অঙ্গ বললেই মাইটোসিস, জনন মাতৃকোষ বললে হচ্ছে কি মূলত? মিওসিস। ওকে, আচ্ছা তুমি কি ক্লিয়ার এটা? আচ্ছা চলো তাহলে দেখো, দৈহিক গঠন এবং বৃদ্ধি। এই যে আমরা ছোট থেকে বড় হচ্ছি মাইটোসিসের কারণে, বংশবৃদ্ধি। এখন ব্যাপারটা হচ্ছে বংশবৃদ্ধিতে মূলত দেখো যে আমাদের মূলত বংশগতীয় বস্তু মূলত ক্রোমোসোম, তাই না? এবং এই শুক্রাণু এবং ডিম্বাণু, শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি করে কে বলতো? শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি করে কিন্তু মিওসিস। বাট এই মিওসিস হওয়ার ফলে এই শুক্রাণু এবং ডিম্বাণু মিলে প্রথমে তৈরি করে জাইগোট। কিন্তু এই জাইগোটটা যে আস্তে আস্তে বড় হবে, এই বড় হওয়াটা হয় কিন্তু মাইটোসিস প্রক্রিয়ায়। তাহলে খেয়াল করো, জনন মাতৃকোষ থেকে, স্ত্রী জনন মাতৃকোষ থেকে আসলো ডিম্বাণু, পুরুষ জনন মাতৃকোষ থেকে আসলো শুক্রাণু। শুক্রাণু এবং ডিম্বাণু কিন্তু মিওসিসের ফল। শুক্রাণু এবং ডিম্বাণু একত্রিত হইলে উৎপাদন হয় জাইগোট, যেটাকে বলা হয় টুয়াইজেন। এই জাইগোট কি হবে? প্রথমে আসবে তাদের ব্লাস্টোমিয়ার গঠন হবে, ব্লাস্টুলা, তারপরে দেখো প্রথমে আসবে মরুলা, মরুলার পরে ব্লাস্টুলা, ব্লাস্টুলার পরে গ্যাস্টুলা। এই যে বিভাজন হচ্ছে 2, 4, 8, 16, 32, এইভাবে যে বিভাজন হচ্ছে, এটা কিন্তু আবার মাইটোসিস। তাহলে কি বলতো? এটা কিন্তু বৃদ্ধিতে সহায়তা করতেছে আমাদের। চলো আসো, জননাঙ্গ সৃষ্টি। এই যে খেয়াল করো, জননাঙ্গ, ভালো করে খেয়াল করবা, জননাঙ্গ, অঙ্গ, জনন প্লাস অঙ্গ, যেখানে অঙ্গ থাকবে সেটাই মাইটোসিস। এবং জনন কোষের সংখ্যা বৃদ্ধি, এইটা হচ্ছে সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। যখন তোমার বলা হবে জনন কোষ সৃষ্টি, মনোযোগ দাও, সবাই একটু মনোযোগ দাও। জনন কোষ সৃষ্টি, মনে রাখবা, জনন কোষ বলতে আমরা দুইটা জিনিসকে বুঝি। একটাকে বুঝি শুক্রাণু, একটাকে বুঝি কি বলতো? শুক্রাণু। আরেকটাকে কি বুঝি বলো? ডিম্বাণু। তাহলে শুক্রাণু এবং ডিম্বাণু, এটা হচ্ছে জনন কোষ সৃষ্টি। মনে রাখবা, জনন কোষ সৃষ্টি সব সময় হবে মিওসিস, সব সময় হবে কি? মিওসিস। এটা কিন্তু খুবই ট্রিকি একটা জিনিস, খুবই ট্রিকি জিনিস। কিন্তু এখানে বলেছে জননাঙ্গ সৃষ্টি। বাবারে খেয়াল করো, দেখো জননাঙ্গটা কি? জননাঙ্গ বলতে কি আসতে পারে? এই জায়গায় লিখে দিচ্ছি, জননাঙ্গ বলতে আসতে পারে শুক্রাশয়, শুক্রাশয়। ওকে, শুক্রাশয়। আর স্ত্রীদের ক্ষেত্রে আসতে পারে কি? ডিম্বাশয়। তাহলে শুক্রাশয় এবং ডিম্বাশয় সৃষ্টি, এটা তো একটা অঙ্গ, ছোট ছোট অঙ্গ তো, তাই না? তাহলে সেটা হবে কিন্তু মাইটোসিস, সেটা হবে কি? মাইটোসিস। ওকে, এখন আসো কোষের সংখ্যা বৃদ্ধি, জনন কোষ। বলো তো বাবা, জনন কোষ কোনটা? শুক্রাণু এবং ডিম্বাণু। তাহলে এই যে শুক্রাণু এবং ডিম্বাণু যে তৈরি হইল, এই তৈরি হওয়াটা কিন্তু মিওসিস। এই তৈরি হওয়াটা কি? মিওসিস। কিন্তু যখন শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হওয়ার পরে এই শুক্রাণু এবং ডিম্বাণু তারা তাদের সংখ্যা বৃদ্ধি করবে, সেই সংখ্যা বৃদ্ধি হবে কিন্তু কি? মাইটোসিস। আবারও খেয়াল করো, শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি, এটা হচ্ছে মিওসিস। ক্লিয়ার? কিন্তু যে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হয়ে গেছে, ওইখান থেকে যদি শুক্রাণু এবং ডিম্বাণু তারা নিজেদের সংখ্যা বৃদ্ধি করতে যায়, তখন কিন্তু সেটা হবে মাইটোসিস প্রক্রিয়ায়। সেটা হবে কোন প্রক্রিয়ায়? মাইটোসিস প্রক্রিয়ায়। তাহলে দেখো, জননাঙ্গ, অঙ্গ তৈরি, শুক্রাশয় বা ডিম্বাশয়, এটা মাইটোসিস।
কিন্তু জনন কোষ তৈরি, শুক্রাণু বা ডিম্বাণু তৈরি, এটা কিন্তু মিওসিস। আচ্ছা গেল, শুক্রাণু ডিম্বাণু তৈরি হওয়া মিওসিস চলে গেল। এখন যদি প্রশ্ন আসে শুক্রাণু বা ডিম্বাণু বা জনন কোষের সংখ্যা বৃদ্ধি কোনটা, সংখ্যা বৃদ্ধি হবে কিন্তু আবারও মাইটোসিস। সো বি নোটেড, জননাঙ্গ তৈরি মাইটোসিস, জনন কোষ বা শুক্রাণু ডিম্বাণু তৈরি মিওসিস, আর জনন কোষের সংখ্যা বৃদ্ধি করা এইটাও মাইটোসিস, এইটাও কি মাইটোসিস। তাহলে এই পয়েন্টটা যারা বুঝবে তাদের জন্য এই অধ্যায়ের সবচেয়ে ক্রিটিক্যাল এমসিকিউ কমপ্লিট। বলো ক্লিয়ার কিনা, বলো ক্লিয়ার কিনা একটু জানাও। জানাও ভাই জানাও ক্লিয়ার কিনা। ক্লিয়ার ভাইয়া, ওকে ভেরি গুড। তাসনিম বলেছে, পূজা বলেছে, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে আর একটা জায়গায়, এই প্রশ্নটা আমাকে একটু উত্তর দাও। সেটা হচ্ছে এই যে শুক্রাশয় বা ডিম্বাশয়, এটা তো একটা অঙ্গাণু তাই না? বলো তো শুক্রাশয় বা ডিম্বাশয়, আচ্ছা আমি লিখে দিই এটা। শুক্রাশয়, দেখো দুইটা সেক্টরে প্রশ্ন হবে, শুক্রাশয় ডিম্বাশয়। শুক্রাশয়ের ডিম্বাশয়ের বৃদ্ধি, শুক্রাশয় ডিম্বাশয় আকারে বড় হচ্ছে, এইটা কি মাইটোসিস নাকি মিওসিস? এটা একটা প্রশ্ন, প্রশ্ন নাম্বার 1। প্রশ্ন নাম্বার 2, শুক্রাশয় এবং ডিম্বাশয়ের থেকে, শুক্রাশয় এবং ডিম্বাশয়, শুক্রাশয় এবং ডিম্বাশয় থেকে শুক্রাণু এবং ডিম্বাশয় থেকে ডিম্বাণু তৈরির প্রক্রিয়াকে বলা হবে কি মাইটোসিস নাকি মিওসিস? দেখি এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, কে উত্তর দেয় সবার আগে, কে উত্তর দেয় দেখি তো। 1 নাম্বার এবং 2 নাম্বার এটা দেখে ক্লিয়ার, এটা দিয়ে ইয়া করবা তোমরা। আনসার এইভাবে লিখবে 1 নাম্বার এবং 2 নাম্বারের। সেজুতি আক্তার বলেছে বৃদ্ধি মাইটোসিস, তারপরেরটা মাইটোসিস বানানটা একটু ভুল গেছে রে। আচ্ছা তারপরেরটা মিওসিস, সমস্যা নাই। ঝরা বলেছে মাইটোসিস মিওসিস, সানি বলেছে মাইটোসিস মিওসিস, আশিক মাইটোসিস মিওসিস, পূজা 1 নাম্বার মাইটোসিস, তাসনিম 2 নাম্বার মিওসিস, পূজা বলেছে 2 নাম্বার মিওসিস। ওকে, তারপরে মাইটোসিস মিওসিস আক্তার, সৌরভ শুক্রাশয় ডিম্বাশয় গঠন, মাইটোসিস শুক্রাণু ডিম্বাণু মিওসিস, গুড ঠিক আছে। আচ্ছা ওকে, এই জায়গায় বলেছে হচ্ছে 1 মাইটোসিস এবং 2 নাম্বার হচ্ছে মিওসিস, মাইটোসিস মিওসিস, ভেরি গুড। অবশ্যই যখনই তুমি বৃদ্ধি পাবা, এটা তো জননাঙ্গ, এই বৃদ্ধি মানেই মাইটোসিস, রাইট অ্যান্সার হবে মাইটোসিস। আর যখন দেখবা শুক্রাশয় এবং ডিম্বাশয় থেকে জনন কোষ, শুক্রাণু বা ডিম্বাণু, এটা তো জনন কোষ, এই জনন কোষ মানে এটা হচ্ছে সিঙ্গেল এন্ড মানে হ্যাপ্লয়েড, সিঙ্গেল এন্ড মানে হ্যাপ্লয়েড তৈরি, তখন সেটা হবে কি মিওসিস। তাহলে এইটা যদি তোমরা বুঝে থাকো, তোমাদের এই অধ্যায় ধরে রাখো 100% কমপ্লিট, আর কোনো জায়গায় আটকানোর সুযোগ নেই তোমাদের, হয়ে গেছে আজকের পড়া কিন্তু তোমাদের কমপ্লিট। এইটা হাসিব বলেছে মাইটোসিস মিওসিস, সাহা বলেছে প্রিয়ন্তী সাহা মাইটোসিস মিওসিস, গুড গুড ভেরি গুড ভেরি গুড, ইয়েস পারছি, হ্যাঁ থ্যাংক ইউ। চলো এরপরের দিকে আমাদের চলে আসি কি নির্দিষ্ট আকার বা আয়তন রক্ষা করে, এটা আমরা জানি। তারপরে সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা করা, ক্রোমোজোমের সংখ্যার সমতা, এই জায়গায় আরেকটা পয়েন্ট আসো, সমতা রক্ষা করা। বাবার এই জায়গায় মনোযোগ দাও, মনোযোগ দাও। একটা সমতা রক্ষা করা আর ধ্রুব, ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা, খেয়াল করবা
ক্রোমোজোমের সংখ্যা সমতা রাখে মাইটোসিস, ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখে মিওসিস। এই জায়গায় ভুল করিও না, কালকে তো পড়াবোই আর কি আবারও। ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখে কে? মিওসিস। এমসিকিউর জন্য খুব ইম্পর্ট্যান্ট। তাহলে সমতা রাখে মাইটোসিস, ধ্রুব রাখে মিওসিস। সমতা রাখে মাইটোসিস, ধ্রুব রাখে কে? মিওসিস। ধ্রুব রাখবে কে? মিওসিস। ওকে, ঠিক আছে, চলো আসে এরপরে দেখো। ক্ষতস্থান পূরণ মাইটোসিস, ক্রমাগত ক্ষয়পূরণ মাইটোসিস, পুনরুৎপাদন মাইটোসিস, গুণগত বৈশিষ্ট্য স্থিরতা রক্ষা করা মাইটোসিস, অনিয়ন্ত্রিত মাইটোসিসের কুফল টিউমার বা ক্যান্সার সৃষ্টি হওয়া। একজন কমেন্ট করছিল যে ভাইয়া সিডিকে বা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজের কাজ কি? এই যে দেখো, অনিয়ন্ত্রিত মাইটোসিস যাতে না হয় এইটাই মূলত কে নিয়ন্ত্রণ করে? সিডিকে বা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। তাহলে এইটা হচ্ছে মাইটোসিসের গুরুত্ব। ঘ নাম্বারে আসেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে এইটা, এই যে আমি আরেকটা কালিতে তোমাদেরকে ড্র করে দিই, এই সবুজ কালারটা দিই। এই যে দেখো, জননাঙ্গ সৃষ্টি এবং জনন কোষের সংখ্যা, জননাঙ্গ সৃষ্টি এবং জনন কোষের সংখ্যা বৃদ্ধি, এটা হচ্ছে আমাদের মাইটোসিস। ক্রোমোজোমের সংখ্যার সমতা রক্ষা করা, এটাও মাইটোসিস। ক্লিয়ার? জননাঙ্গ সৃষ্টি, শুক্রাশয় ডিম্বাশয় তৈরি মাইটোসিস। জনন কোষ সৃষ্টি, খেয়াল করো, জনন কোষ সৃষ্টি কিন্তু মিওসিস, শুক্রাণু এবং ডিম্বাণু। কিন্তু যদি বলা হয় জনন কোষের সংখ্যা বৃদ্ধি, এটাও হবে কিন্তু আবার মাইটোসিস, এটাও হবে কিন্তু আবার কি? মাইটোসিস। ওকে, এতটুকু কি সবাই ক্লিয়ার কিনা বলো? এটা চাইলে তুলে নিতে পারো, এই হিজিবিজি একটা স্লাইড, হিজিবিজি স্লাইডটা তুলে নিতে পারো। আচ্ছা, যারা এখনো আমাদের পেজটা নতুন আসছো বা ক্লাস দেখছো, বা এখনো হয়তো বা দেখো নাই, তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট, আমাদের পেজের অবস্থা 14টা বাজায় ফেলছে রেস্ট্রিকশন দিয়ে। তোমাদের অনেক রিকোয়েস্ট করছি আর কি, আজকে অনেকগুলো রিকোয়েস্ট তোমরা শেয়ার করেছো সবাই, আর একটাবার আমাদের ক্লাসটা একটু শেয়ার করো। যারা যারা দেখছো, তোমার বন্ধুদেরকে কাইন্ডলি একটু আমাদের পেজে একটু ইনভাইট করো প্লিজ। আই হাম্বল রিকোয়েস্ট টু অল অফ ইউ। দেখো একটু করা যায় কিনা। ওকে, মাই হাম্বল রিকোয়েস্ট সবার প্রতি। ওকে, আরমান বলছে সমতা রাখে মাইটোসিস, ধ্রুব রাখে মিওসিস। ওকে, গুড। সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, আচ্ছা হয়েছে আর কি। চলো, এই তো আমরা বুঝতে পারছি। এরপরের দিকে আমি একটু চলে যাই, দেখি কি বলা হয়েছে এরপরের দিকে। এরপরের দিকে অনিয়ন্ত্রিত মাইটোসিস, এটা আমাদের একটু পড়ার দরকার যে অনিয়ন্ত্রিত মাইটোসিস কি আর কি। অনিয়ন্ত্রিত মাইটোসিসের জন্যই কিন্তু টিউমার বা ক্যান্সার হয়। দেখো, অনকোজেনেসিস, অনকোজেনেসিস, অনকোজিন বলতে যে জিনটা ক্যান্সার তৈরি করতে পারে বা টিউমার সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় অনকোজেনেসিস। কারণ সিস মানে প্রক্রিয়া, অনকো মানে হচ্ছে যে টিউমার সৃষ্টিকারী জিন। অনকোজিন কোষ চক্র নষ্টকারী জিন, মানে যে জিনটা টিউমার করে। মিউটাজেন্স, মিউটাজেন্স মানে কি? মিউটাজেন্স এবং কার্সিনোজেনিক পদার্থ একই জিনিস। এই যে লেখা রয়েছে দেখো, মিউটাজেন এবং কার্সিনোজেনিক পদার্থ একই জিনিস। যারা যে কোনো জিনিসে মিউটেশন ঘটাতে পারে বা যারা মূলত ক্যান্সার সৃষ্টিকে উৎসাহিত করে, তাদেরকে বলা হচ্ছে মিউটাজেন্স। নেক্রোসিস এবং অ্যাপোপ্টোসিস, এটা তোমাদের করা উচিত। কোষীয় মৃত্যু, এটার হেডিং হচ্ছে কি মৃত্যু? কোষীয় মৃত্যু। তাহলে মনে রাখবা, কোষীয় মৃত্যু দুই প্রকার, একটা হচ্ছে নেক্রোসিস, একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। মনে রাখবে, অ্যাপোপ্টোসিসকে বলা হয় জেনেটিক্যালি মৃত্যু। অ্যাপোপ্টোসিসকে বলা হয় কি? জেনেটিক্যালি মৃত্যু। তাহলে দেখো, শীতকালে আমাদের হাতের চামড়া ওঠে বা বিভিন্ন অংশের চামড়া ক্ষয়ে যায়, বা আমরা জানি আরবিসি কতদিন পর পর নষ্ট হয়ে যায়, 120 দিন পর নষ্ট হয়ে যায়। এই জিনিসগুলো তো আমাদের কোনো ক্ষতিকর প্রভাব ফেলে না, এটা নর্মালভাবেই চলতে থাকে। এই জন্য এদেরকে বলা হচ্ছে মূলত অ্যাপোপ্টোসিস, যেটা কিনা খুবই নর্মালভাবে চলে, সেটাকে বলা হচ্ছে অ্যাপোপ্টোসিস। আর নেক্রোসিসটা কি? ধরে রাখো তুমি কোনো জায়গায় পড়ে গেলা, কেটে গেল, কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে নষ্ট হয়ে গেল, এটা হচ্ছে আমাদের নেক্রোসিস। অর্থাৎ যখন পুষ্টির অভাবে বা যখন খারাপ কোনো কিছুর অভাবে, কারণ নেকড়ে তো খারাপ জিনিস, তাই না? তাহলে খারাপ কোনো কিছুর প্রভাবে কোষ মারা গেলে সেটাকে নেক্রোসিস বলা হবে। ক্লিয়ার এতটুকু? খারাপ কোনো কিছুর প্রভাবে কোষ মারা গেলেই সেটাকে বলা হবে কি বলতো? নেক্রোসিস। মনে থাকবে এতটুকু। আর অ্যাপোপ্টোসিস হচ্ছে জেনেটিক্যালি মৃত্যু। অ্যাপোপ্টোসিস হচ্ছে কি মৃত্যু? জেনেটিক্যালি মৃত্যু। ওকে, আচ্ছা চলো। P53 মানে প্যাপিলোমা 53 জিন ডিফেক্টিভ হলে কোষচক্র নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং টিউমার বা ক্যান্সার তৈরি করতে পারে। তাহলে এই P53 জিনটা খুবই ইম্পর্ট্যান্ট। এই প্যাপিলোমা 53 জিনটা কোষচক্র নিয়ন্ত্রণ করে, কোষচক্রকে কি করে? নিয়ন্ত্রণ করে। কিন্তু এটা যদি তার নিয়ন্ত্রণ হারায় ফেলে, তাইলেই কিন্তু টিউমার বা ক্যান্সার তৈরি হতে পারে। বাট দুর্ভাগ্যবশত এই P53-র 50% জিনই ডিঅ্যাক্টিভ, মানে কাজ করে না। এই জন্য আমাদের হুটহাট টিউমার বা ক্যান্সার তৈরি হয়ে যায়। চলে আসো, প্যাপিলোমা 27 প্রোটিন কোষে উচ্চ মাত্রায় থাকলে মহিলাদের স্তন ক্যান্সার সৃষ্টি হয়। এটা কিন্তু হাসান স্যারের বইয়ে নতুন অ্যাড করছে, এগুলা নতুন অ্যাড করছে। তাহলে দেখো,
প্যাপিলোমা 27 এটার কারণে কি ক্যান্সার হতে পারে? স্তন ক্যান্সার হতে পারে। এবং এই স্তন ক্যান্সার নিয়ে তোমাদের একটা কথা বলার, একটা অ্যাওয়ারনেসের কথা বলি। স্পেশালি আমাদের অ্যাকচুয়ালি 35 বছরের পরে গেলে আমাদের মা, চাচি, খালাদের দেখো লজ্জার কারণে হয়তোবা তাদের যদি ব্রেস্টে কোনো প্রবলেম হয় সেটা তারা বলে না, এবং তারা এমন একটা টাইম এসে বলে যখন দেখবে যে অবস্থা খুবই খারাপ। সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এইটা যে ব্রেস্ট টিউমার বা ব্রেস্ট ক্যান্সার যদি আমরা প্রথম স্টেজেই এটাকে ডায়াগনোজ করতে পারি, এটা 100% কিউরেবল একটা ডিজিজ। এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। যদি কখনো কারো প্রবলেম এরকম ফেস হয়, কখনো কোনো ধরনের অ্যাবনর্মালিটি দেখা যাচ্ছে, দ্রুত যদি ডাক্তারের শরণাপন্ন হওয়া যায় তাহলে খুবই দ্রুত আমরা কিন্তু ব্রেস্ট টিউমার এবং ব্রেস্ট ক্যান্সার এবং জরায়ু টিউমারের ক্ষেত্রেও আমরা কিন্তু খুবই দ্রুত এটা কিন্তু সাকসেস রেট পাই এবং প্রায় 100% কিওর হয়ে যায় পেশেন্ট। তাহলে চিন্তা না করে সচেতন আমাদের হতে হবে এবং আমাদের মা, চাচি, খালা যারা রয়েছে তাদের প্রতি একটু আমাদের, স্পেশালি যারা মেয়েরা রয়েছে তারা একটু শুনবা, তাহলে দেখবে যে তুমি তোমার প্রিয়জনদেরকে সেভ করতে পারবা। ভয় না করে সেভ করতে হবে, তাই না? ওকে, নেক্রোসিসটা আরেকবার বলেন তাসনিম। নেক্রোসিসটা মনে রাখবে একটা কথা, নেকড়ে তো অবশ্যই খারাপ জিনিস, তাই না? ও তো ভালো পশু না। তাহলে কোষ যদি কোনো কারণে তুমি রান্না করতেছো, পুড়ে গেল, কোষ নষ্ট হয়ে গেল, তুমি পড়ে গেছে একটা জায়গায়, কেটে গেছে, কোষ নষ্ট হয়ে গেল, এটা তো স্বাভাবিক না, এটা তো কোনো একটা ঝামেলার কারণে হয়েছে। অর্থাৎ যে কোনো খারাপ প্রভাবের কারণে যদি কোষ মারা যায় সেটাকে বলা হয় নেক্রোসিস। এবং এখানে লেখা রয়েছে পুষ্টির অভাবে যদি মারা যায়, বিষক্রিয়ায় যদি মারা যায়, সব নেক্রোসিস। আর যদি সাধারণভাবে মারা যায়, বলতে কি দেখো শীতকালে তোমার চামড়া উঠবে, এটা খুবই নর্মাল, তোমার কোনো ক্ষতি হবে না। আরবিসি 120 দিন পর পর নষ্ট হয়ে যাবে, এটা খুবই নর্মাল, এটা তোমার বডি অটোমেটিক্যালি করবে। এটাকে বলা হচ্ছে অ্যাপোপ্টোসিস বা জেনেটিক্যালি মৃত্যু। যেটা স্বাভাবিক মৃত্যু এটা অ্যাপোপ্টোসিস, যেটা অস্বাভাবিক মৃত্যু নেকড়ে খারাপ, এটা হচ্ছে নেক্রোসিস। ওকে, চলো আসি। দেখো প্যাপিলোমা ভাইরাস ক্যান্সার তৈরি করে এবং এটা কিন্তু একটা সার্ভাইকাল ক্যান্সার তৈরি করে। সার্ভাইকাল ক্যান্সার বলতে জ্বরের একটা অংশকে বলা হচ্ছে মূলত সার্ভিক্স, ওইখান থেকে আসে সার্ভাইকাল। এবং এই ভাইরাসের B6 এবং B7 স্ট্রেনের জিন দুটি ক্যান্সার তৈরি করে। তাহলে দেখো প্যাপিলোমা ভাইরাস মূলত ক্যান্সার তৈরি করে এবং এটা B6 এবং B7 একটু মুছে যাচ্ছে, B6 এবং B7 জিন দুটি কি ক্যান্সার তৈরিতে মূলত এটা বেশ বড় একটা ভূমিকা পালন করে। আচ্ছা, আমরা কি এটা বুঝতে পেরেছি? এটা কার্সিনোজেন কি? যে সকল পদার্থ ক্যান্সার বা টিউমার তৈরি করতে পারে তাদেরকে বলা হচ্ছে কার্সিনোজেনিক পদার্থ বা মিউটাজেনিক পদার্থ। আর কারো কোনো প্রশ্ন? তাহলে সিডিকে প্যাপিলোমা 53 এর মতো? হ্যাঁ, অবশ্যই সিডিকে প্যাপিলোমা 53 এর মতোই কোষকে নিয়ন্ত্রণ করে। বোঝা গেছে? কিন্তু সিডিকে হচ্ছে একটা এনজাইম আর প্যাপিলোমা 53 এটা হচ্ছে এক ধরনের প্রোটিন ধর্মী জিন, এই আর কি, এছাড়া অন্য কিছু না। ওকে, চলো এরপরে দেখো মাইটোসিস এবং মাইটোসিসের মধ্যে পার্থক্য দেওয়া রয়েছে। অলরেডি কিন্তু আমাদের এটা পড়া কমপ্লিট, তাই না? মানুষের প্রায় অর্ধেক সংখ্যক ডিফেক্টিভ প্যাপিলোমা 53 রয়েছে। এটার মানেটা কি? এটার মানেটাই হইতেছে দুর্ভাগ্যবশত প্যাপিলোমা 53 যদি সবগুলো নিয়ে ভালো হইতো তাহলে মানুষের টিউমার বা ক্যান্সার হয়ে মানুষ মারা যেত না। কিন্তু সৃষ্টিকর্তা কি করে দিল, এই প্যাপিলোমা 53 জিনকে অর্ধেক পরিমাণে ডিফেক্টিভ করে দিল। ডিফেক্টিভ বলতে তারা ঠিকমতো কাজ করে না। এখন ডিফেক্টিভ যদি ঠিকমতো কাজ না করে ওরা আর কোষচক্রকে নিয়ন্ত্রণ করতে পারবে না। আর কোষচক্রকে নিয়ন্ত্রণ না করতে পারলে হুটহাট করে যে কোনো সময় যে কারো টিউমার বা ক্যান্সার হতে পারে। এটার জন্য বংশগতীয় কোনো ধারা লাগবে না যে হ্যাঁ ঠিক আছে বংশে কারো টিউমার নাই বা ক্যান্সার নাই এই জন্য তোমার হবে না। এটা সৃষ্টিকর্তার উপর ডিপেন্ড করবে যে আদৌ তুমি সৃষ্টিকর্তা তোমাকে টিউমার বা ক্যান্সার দেবে কিনা। কারণ আমাদের বডির 100% P53 জিন যদি ভালো থাকতো তাহলে কিচ্ছু হইতো না। কিন্তু সৃষ্টিকর্তা এটা 50% করে দিচ্ছে আর কি, অর্ধেক ভালো অর্ধেক খারাপ। কার কপালে কোনটা পড়বে এখানে গেমবাল, লটারি। ওকে, চলো আসে দেখো অ্যামাইটোসিস আমরা জানি সরাসরি একটা কোষ থেকে দুইটা কোষ হয়। আর মাইটোসিস আমরা তো সবাই জানি কয়টা হয়, এখানে একটা কোষ থেকে দুইটা কোষ হয়। কিন্তু এখানে অনেকগুলো ধাপ রয়েছে মাইটোসিসে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। বাট অ্যামাইটোসিসে কিছু নাই। অ্যামাইটোসিস ঘটে মূলত আদিকোষীদের, ব্যাকটেরিয়া ইস্ট, কোথায়? ছত্রাক, তাই না? ব্যাকটেরিয়া ইস্ট, অ্যামিবা, ছত্রাক বা সায়ানোব্যাকটেরিয়া যেটা কথা বলেছিল আর কি। ব্যাকটেরিয়া ইস্ট, সায়ানোব্যাকটেরিয়া কোথায় কোথায় গেল আর কি আমাদের? এই যে দেখো ইস্ট, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া প্রভৃতিতে ঘটে। আর উন্নত যারা প্রজাতি তাদের ঘটবে মাইটোসিস। তাহলে অ্যামাইটোসিস আমাদের গতকাল কি কি ছিল বলতো? ব্যাকটেরিয়া ইস্ট, অ্যামিবা এবং সায়ানোব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া ইস্ট, অ্যামিবা এবং সায়ানোব্যাকটেরিয়া। আচ্ছা, এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, নিউক্লিয়াস সরাসরি বিভক্ত হয় আর এখানে অনেকগুলো ভাগ রয়েছে, 5টা ধাপে বিভক্ত হয়। আবার দেখো এখানে একটা খেয়াল করে দেখো, এই জায়গাতে
আগে নিউক্লিয়াসের বিভাজন ঘটে, এরপরে দেখো সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। পড়াইছিলাম আগে ঘটে ক্যারিওকাইনেসিস, পরে ঘটে সাইটোকাইনেসিস। আর অ্যামাইটোসিসে অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, অর্থাৎ একবারে একই টাইমে আমাদের ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস ঘটে, অর্থাৎ একই সময় নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। একই সময় সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের কি ঘটে? বিভাজন ঘটে আর কি। ওকে, অ্যামাইটোসিস সরল প্রকৃতির কেন? অ্যামাইটোসিস সরল প্রকৃতির কেন? অ্যামাইটোসিসে ওই যে অনেকগুলো ধাপ থাকে না, দেখো প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই ধাপগুলো থাকে না, এই জন্যই অ্যামাইটোসিস সরল প্রকৃতির। ওকে, আচ্ছা, প্রণব দাস বলেছে এমআই মাইটোটিক ইন্ডেক্সটা কি? চমৎকার একটা প্রশ্ন করছো। এমআই একটা ফোনের নাম। ওকে, তুমি এটা আবার এমআই বলো না, এটা হচ্ছে মাইটোটিক ইন্ডেক্স। মাইটোটিক ইন্ডেক্স, ইন্ডেক্স মনে রাখবা। মাইটোটিক ইন্ডেক্স দ্বারা আমরা বুঝি ওই কোষের বিভাজন রেট কেমন, বিভাজন রেট কেমন, অর্থাৎ যেই কোষের এমআই যত বেশি তাহলে তার বিভাজন রেট অনেক বেশি, আর যেই কোষের এমআই অনেক কম তার বিভাজন রেট কম। তাহলে একটা জিনিস খেয়াল করো, যদি কোনো কোষের বিভাজন রেট অনেক বেশি থাকে বা এমআই অনেক বেশি থাকে, সেই কোষ থেকে টিউমার হওয়ার সম্ভাবনা বেশি, টিউমার হওয়ার সম্ভাবনা বেশি। তার মানেটা হচ্ছে এমআই দ্বারা আমরা বুঝতে পারি এই কোষের টিউমার হওয়ার সম্ভাবনা বেশি না কম। তাহলে এমআই যত বেশি, মাইটোটিক ইন্ডেক্স যত বেশি, টিউমার হওয়ার সম্ভাবনা বেশি। এমআই যত কম, টিউমার হওয়ার সম্ভাবনা তত কম। প্রণব, এটা কি তুমি বুঝতে পারছো? বা কবির এখানে একটা প্রশ্ন করছে, তাসনিম কাবির। আচ্ছা, চলো এর পরের দিকে আমরা একটু চলে যাই আর কি, দেখি। ওকে, খেয়াল করি, চলো দেখো এই জায়গায় আমাদের এখন এমসিকিউ সলভেটা চলে আসছে। আমরা আজকে একটু এমসিকিউ সলভের দিকে চলে যাব। আমাদের এমসিকিউ সলভের জন্য আমরা আমাদের আতঙ্ক ফাহাদকে আমরা ডেকে নেব এবং আমরা আমাদের আবিদ যারা যারা আছে তাদেরকে আমরা ডেকে নিচ্ছি খুবই দ্রুত আর কি। আমাদের এমসিকিউ সলভের জন্য চলে আসো তোমরা। দেখে আমাদের সবাই একটু উত্তর দাও আর কি, সবাই। ওকে, এই জায়গাটাতে সবাই একটু উত্তর দাও, সবাই সবাই সবাই। দেখি চলে আসে আর কি, এই আমাদের আতঙ্ক ফাহাদ চলে আসছে আর কি। ফাহাদ, জি ভাই, বলো দেখি কি অবস্থা? এই তো ভাই আলহামদুলিল্লাহ, সবার জন্য কাজ করতেছি, বারবিকিউ বয়ের কাজ চলতেছে। আতঙ্ক এমনিতে ঢেকে দিচ্ছে এমসিকিউ। সেটাই তো, আতঙ্ক ফাহাদ তো সব জন্য ঢেকে দিচ্ছে, তাইলে হবে? হাতে নিয়ে কথা বলো, সমস্যা নেই। আচ্ছা, হাতে নেই, হাতে নেই কথা বলো। কিন্তু এটা বাজে দেখা যাচ্ছে ভাই। হ্যাঁ, হাতে নিয়ে কথা বলি। আচ্ছা, তোরা দুজন সলভ কর আজকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে তোরাই সলভ কর দুজন মিলে। আচ্ছা নাও, আমি একটু রেস্ট করি, কি পানি খাই। আচ্ছা, তো অনেক কষ্ট করছেন ওদের জন্য। তো আমরা হচ্ছে বোর্ডে অলরেডি কোশ্চেনটা দেখতে পাচ্ছি যে আমাদের কোশ্চেনটা কি বলছে, যে মাইটোসিস কোষ বিভাজন দেখা যায় কোথায়। হ্যাঁ, এই কোশ্চেনটা কি তুমি পড়ছো কখনো? হ্যাঁ, এটা তো একদম খুবই সহজ এবং খুবই কমন একটি কোশ্চেন। কি বলছে, মাইটোসিস কোষ বিভাজন কোথায় দেখা যায়? আসলে মাইটোসিস কোষ বিভাজন ফাঁদ কোথায় দেখা যায় তুমি কি বলবা? মাইটোসিস কোষ বিভাজন তো প্রায় সব জায়গায় দেখা যায়, যেমন আমাদের দেহকোষে দেখা যায়, উদ্ভিদে দেখা যায়, আরো বিভিন্ন জায়গায় দেখা যায়। বাট অপশনগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং। তোমাদের আজকের যে প্রশ্নটা, অপশনগুলো কিন্তু খুব ট্রিক্স করে দেওয়া হয়েছে। আমরা কমেন্টগুলো দেখতাম। তোমরা আগের ক্লাসটা যারা করছিলা তারা কিন্তু খুব সহজেই প্রশ্নটার ট্রিক্সটা ধরতে পারবা। সো যারা ধরতে পারছো তারা একটু কমেন্ট করো। কোশ্চেনটা কিন্তু ট্রিকি কোশ্চেন, খুবই ট্রিকি একটা কোশ্চেন। সেটা হচ্ছে বলছে মাইটোসিস কোষ বিভাজন কোথায় দেখা যায়, তাই না? তো আমরা অ্যামাইটোসিস তো ভাইয়া ফার্স্ট ক্লাস পড়াইছে, অ্যামাইটোসিস কোথায় কোথায় ঘটে আমরা অবশ্যই পড়ছিলাম। তো এই কোশ্চেনটা যারা অ্যান্সার করছো তো কোনটা দেন, তো আমরা একটু অ্যান্সারগুলো দেখি। ফাহাদ একটু কমেন্টগুলো দেখো তো কে কে অ্যান্সার করছে। আচ্ছা আচ্ছা, এমজি সানি উত্তর দিছে 1 ডি, স্বপ্না ইসলাম দিছে 1 ডি, সেজুতি আক্তার দিছে 1 ডি, প্রিয়ন্ত সাহা 1 ডি। আচ্ছা, সবাই তোমরা 1 ডি বলতেছো? কোনোটি নয়, তাই তো? সবাই বলছে হচ্ছে কি কোনোটি নয়, তো হচ্ছে সবাই কি হলো। হ্যাঁ, আসছে 1 ডি বলছে এবং তোমাদের সবার উত্তরই রাইট হয়েছে। বলছে সবার অ্যানসারটা কারেক্ট হয়েছে, ঠিক আছে? আমরা অ্যানসারটা একটু দেখব। কি বলছে যে মাইটোসিস কোষ বিভাজন কোথায় দেখা যায়, সেটা হচ্ছে কোনোটি নয়। কারণ আমরা কি জানি, আমাদের যে দেওয়া আছে অপশন এতে ব্যাকটেরিয়া, ইস্ট এবং অ্যামিবা, তাই না? এই তিনটা আমরা কই দেখি ফাহাদ বলো তো? আমরা দেখি অ্যামাইটোসিস বিভাজন হয়। আমরা কিন্তু এই তিনটা বা অ্যামাইটোসিস আরো একটা দেখতে পাই, কোথায় বলো তো? আমাদের সায়ানোব্যাকটেরিয়া, অর্থাৎ নীলাভ সবুজ শৈবাল। সায়ানোব্যাকটেরিয়াকে আমরা কি বলি? নীলাভ সবুজ শৈবাল, ঠিক আছে? সায়ানোব্যাকটেরিয়া। তাহলে আমরা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন দেখা যায় কোথায়, অ্যানসারটা ছিল হচ্ছে কি হবে? কোনোটি নয়, ঠিক আছে?
কেননা বাকি তিনটাতে কিন্তু অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে, আমরা আমরা একটু- কিন্তু আগের দিন ভাই পড়াই দিয়েছিল। নেক্সট কোশ্চেনে দেখো একটা ড্যান্স দিবে এখন, সেটা হচ্ছে কে ড্যান্স দিবে? ক্রোমোজোম, তাই না? দেখো ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায় কোন দশায়? ভাই একটু আগে পড়াইছে আমাদের হচ্ছে এর মাইটোসিসের কয়টা দশা থাকে বলো তো? 5টা দশা, তাই না? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং কি টেলোফেজ। টেলোফেজ, ঠিক আছে? তো আমরা অ্যান্সার করবো যে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায় কোন কোন দশায়, কোন দশায়, ঠিক আছে? কোন কোন দশায় না কোন খুবই দশায়? সহজ একটি প্রশ্ন, সবাই একটু জলদি কমেন্টে জানিয়ে দাও। ফাদ একটু অ্যান্সারটা দেখো। জি, এমডি সানি উত্তর দিছো 2 বি, প্রণব দাস উত্তর দিছো 2 খ। আরো সবাই উত্তর দাও, জলদি জলদি উত্তর দাও, খুবই সহজ একটি কোশ্চেন। মোহাম্মদ আলেক 2 বি, সিনথিয়া আফরিন প্রিয়ন্তি প্রোমেটাফেজ, প্রার্থনা ঝরা 2 বি, সেজুতি আক্তার 2 ডি। সেজুতি আক্তার আপু তোমার মেবি একটু ভুল হয়েছে, এটার উত্তর সঠিক হবে প্রোমেটাফেজ। আচ্ছা, কেন প্রোমেটাফেজ সেটা তো জানতে হবে, তাই না? কেননা দেখো আমাদের যখন প্রোফেজ দশায় জল বিয়োজন শুরু হয় এবং মেটাফেজ দশায় যখন ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে আসতে থাকে, তখন কোষের যে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে আসার জন্য যে নৃত্যটা দেখায় মূলত প্রোমেটাফেজ ধাপে, এই জন্য ওই দশায় ক্রোমোজোমের যে নড়াচড়াগুলো মনে হয় যেন ড্যান্স করছে, অর্থাৎ নৃত্য দেখাচ্ছে। এই জন্য প্রোমেটাফেজ দশায় মনে হয় যে ক্রোমোজোমগুলো একটা নৃত্যের উপরে আছে। সো যারা তোমরা 2 নাম্বার উত্তর দিয়েছো সবার উত্তর রাইট হয়েছে। চলো আমরা পরের কোশ্চেনের দিকে চলে যাই। বলছে খুবই দারুণ একটা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা এমন কোনো জায়গা নাই যে এই কোশ্চেনটা আসে না। সেটা কি বলছে? যে আমাদের জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষ মৃত্যুকে কি বলে, ঠিক আছে? অপশনে দেওয়া আছে কি? কতে নেক্রোসিস, খতে দেওয়া হচ্ছে কি অ্যাপোপ্টোসিস, গতে বলছে মিওসিস এবং ঘতে মাইটোসিস। মাইটোসিস, ঠিক আছে? তো আমরা সবাই একটু দ্রুত 3 নাম্বার কোশ্চেনটা অ্যান্সার করব। এবং আমাদের হচ্ছে এই যে নেক্রোসিস, অ্যাপোপ্টোসিস, মিওসিস, মাইটোসিস, এগুলো কিন্তু আমাদের এই কোষ বিভাজন চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ কিওয়ার্ড, ঠিক আছে? এই কিওয়ার্ড এটা কিন্তু জাতীয় কোশ্চেন এই চ্যাপ্টারের। খুবই, ঠিক এই আছে। চ্যাপ্টারে যদি বলতে পারো সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন কোনটা, অবশ্যই এটা বলবো। এটা অন্তর্ভুক্ত। ক্লাসে ওটা একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমাদের কোন দশায় ডিএনএ সংশ্লেষ, DNA সংশ্লেষ দশায়, এই S তিনটা দশায়। কোশ্চেন সবচেয়ে এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ কোশ্চেন। আচ্ছা, সবাই উত্তর দিচ্ছ। জেমসু 3 খ, মোহাম্মদ আলেক 3 বি, প্রার্থনা ঝরা 3 বি, প্রণব দাস 3 বি, এমডি সানি 3 বি, সিনথিয়া আফরিন প্রিয়ন্তি অ্যাপোপ্টোসিস। আচ্ছা, তোমরা তাহলে সবাই অ্যাপোপ্টোসিস উত্তর দিয়েছো এবং তোমাদের উত্তরটি কিন্তু সঠিক হয়েছে। ঠিক আছে, এই যে অ্যাপোপ্টোসিস এবং নেক্রোসিস, তাই না? ভাইয়া হয়তো ক্লাসে অবশ্যই শেখাইছে যে নেকড়ের কামড়ে, ভাই শেখাইছিলেন মেবি যে নেকড়ের কামড় দিলে মনে হয় বিষাক্ত বা হচ্ছে হ্যাঁ। সেটা হচ্ছে আমরা কি বলবো? অনাকাঙ্ক্ষিত মৃত্যু যেটা আর কি। সেটা হচ্ছে আমাদের কি হবে? নেক্রোসিস, তাই না? তো আমাদের জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষ মৃত্যুকে কি বলে? ফাদ একটু অ্যানসারটা দেখি আমরা। আমাদের সেটা অ্যানসারটা কি? হচ্ছে অ্যাপোপ্টোসিস। ঠিক আছে, তো আমরা নেক্সট কোশ্চেনে যাব। দেখো আমাদের নেক্সট কোশ্চেন কি বলছে? কোনটিকে নিউক্লিয়াসের বিভাজন বলা হয়? ঠিক আছে, একেবারে সহজ কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। বলছে কোনটিকে নিউক্লিয়াসের বিভাজন বলা হয়? আমরা জানি সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলে এবং নিউক্লিয়াস বিভাজনকে কি বলে, ঠিক আছে? দুইটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমাদের 4 নাম্বার কোশ্চেনটাকে কি বলছে? কোনটিতে নিউক্লিয়াসের বিভাজন বলা হয়, ঠিক আছে? অপশনগুলো দেখো এবং সবাই কমেন্ট করো। এটা কিন্তু কালকের ক্লাস, আজকের ক্লাস, 2 ক্লাসে পড়ানো হয়েছে তোমাদের এবং একদমই সোজা কোশ্চেন এটা। তোমাদের ক্লাসের পরে এমন এমন কোশ্চেনগুলো আমরা রাখি যে কোশ্চেনগুলো হচ্ছে তুমি যদি সলভ করো তোমার ওই পড়াটা কিন্তু আবারও রিপিট হয়ে যায়, ঠিক আছে? রিভিশন হয় তোমাদের। রিভিশনের উপর ডিপেন্ড করবে তোমার পড়াশোনাটা কতটুকু তুমি আগাচ্ছ, ঠিক আছে? আচ্ছা, আরমান মুন্না উত্তর দিয়েছে 4 গ, মোহাম্মদ আলেক 4 সি, জেমসু 4 গ, প্রিয়ন্তি সাহা 3 আপু 4 নম্বরের উত্তর দাও। প্রার্থনা ঝরা 4 সি, আরমান মুন্না 4 গ, সেজুতি একটা 4 সি। হ্যাঁ, তোমরা সবাই ক্যারিওকাইনেসিস উত্তর দিয়েছো এবং তোমাদের উত্তরটি সঠিক হয়েছে। কেন? দেখো আমরা যে নিউক্লিয়াসের বিভাজন বললে সবসময় হবে ক্যারিওকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজন বললে কি হবে বলো? সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস, ঠিক আছে? সাইটো দিয়ে সাইটো মনে রাখবে, ঠিক আছে? আমরা সাইটো মানে কি জানি বলো তো? কোষ, তাই না? সাইট মানে কোষ। কোষ। দেখো পরবর্তী আমাদের কোশ্চেনে আচ্ছা, তোমরা তাহলে ভাইয়া একটা প্রশ্ন করতে বলছো তোমাদের যে মেটাকাইনেসিস, এই যে ক নাম্বার যে অপশনটা, এটা কোন ধাপে দেখা যায়? মেটাকাইনেসিস কমেন্ট করে তো। হচ্ছে মাইটোসিস দশার কোন ধাপে দেখা যায়, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। মেটাকাইনেসিস আমাদের কোন ধাপে দেখা যায়, ঠিক আছে? মেটাকাইনেসিস যে 5টা ধাপ দেওয়া আছে, 5টা ধাপ থেকে চুজ করো কোন ধাপে প্রোফেজ, মেটাকাইনেসিস দেখা যায়। প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই 5টি ধাপের ভিতর কোন ধাপে মেটাকাইনেসিসটা দেখা যায়? একটু কমেন্ট করে জানাও সবাই। এটা কিন্তু খুবই সহজ প্রশ্ন, বলতে গেলে প্রশ্নের ভিতরেই উত্তর আছে। একটু জলদি জানিয়ে দাও তোমরা।
স্বপ্না ইসলাম বলছো মেটাফেস, প্রণব দাস বলছো মেটাফেস। আর তোমরা আরো সবাই কমেন্ট করো। আরমান মুন্না বলছো মেটাফেস, প্রার্থনা ঝরা বলছো মেটাফেস, নামের সাথে মিলে গেছে। তাসনিম কই মেটাফেস, একেবারে সহজ কোশ্চেন। যেমন সাইটোকাইনেসিসের সাথে সাইটোপ্লাজমের মিলে গেছে, মেটাকাইনেসিসের সাথে মেটাফেজ মিলে গেছে। ঠিক আছে, তোমাদের অ্যানসারটা সবার কারেক্ট হয়েছে। ভাইয়া মনে একটা সহজ কোশ্চেন ধরে বলছি। দেখো পর নেক্সট কোশ্চেন 5 নাম্বার কোশ্চেন কি বলছে, কোষ বিভাজনের সময় কোথায় অ্যাস্টার রশ্মি সৃষ্টি করে। ঠিক আছে, এখন এই কোশ্চেনটা তো অবশ্যই অ্যানসারটা করবা, এবং এই যে সেন্ট্রিওলের কথা, অ্যাস্টার রশ্মির কথা বলা হয়েছে, এই অ্যাস্টার রশ্মিটা কোন ধাপে হচ্ছে আর কি ঘটে। ঠিক আছে, এই যে অ্যাস্টার রশ্মি মানে রশ্মিটা সৃষ্টি করে কোন ধাপে, ধাপটাও লিখবা। ঠিক আছে, যারা পারবা এই ধাপটাও লিখে রাখবা যে আমাদের মাইটোসিসে যে 5টা ধাপ দেওয়া আছে, কোন ধাপে আমাদের অ্যাস্টার রশ্মি সৃষ্টি হয়। সবাই একসাথে দুইটা উত্তর দাও যে কোনটি সৃষ্টি করে এবং কোন ধাপে সৃষ্টি করে। ঠিক আছে, প্রণব দাস বলছো 5 ক, অগ্রনীল কাব্য 5 ক, জেমসু 5 ক, সিনথিয়া আফরিন সেন্ট্রিওল, মোহাম্মদ আলেক 5 ক, তাসনিম কবির 5 ক। আচ্ছা তোমরা সবাই তো একটা প্রশ্নের উত্তর দিচ্ছ, কোন ধাপে হয় সেই প্রশ্নটার উত্তরটা একটু দাও তোমরা সবাই। কোন ধাপে? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। সিনথিয়া আফরিন প্রিয়ন্তি কমেন্ট করছে প্রোমেটাফেজ ধাপে। সঠিক আপু, তোমার উত্তরটি সঠিক হয়েছে। বাকিরাও একটু জলদি কমেন্ট করে ফেলো, কেননা আমরা জানি যে প্রোমেটাফেজ ধাপে সেন্ট্রিওল থেকে অ্যাস্টার রশ্মি তৈরি হয়, এবং এই অ্যাস্টার রশ্মি তৈরি হয় এর কারণে কিন্তু আমাদের মাকুর যন্ত্রটা তৈরি হয়, যার কারণে কিন্তু আমাদের ক্রোমোজোমগুলো মাকুর যন্ত্রতে গিয়ে আটকাইতে পারে, এবং আমাদের কোষ বিভাজন ধাপটা পরবর্তী ধাপে কন্টিনিউ হয়। এবং আমাদের সেন্ট্রিওলটা কিন্তু আমাদের 2 মেরুতে অবস্থান করে। ঠিক আছে, আর ওই মেরু থেকে কিন্তু আমাদের এই অ্যাস্টার রশ্মিটা নির্গত হয়। নেক্সট কোশ্চেন আমরা একটু দেখি ফাদ, সেটা হচ্ছে কি বলছে, নিচের কোনটিকে হচ্ছে প্রোগ্রাম সেল ডেথ বলে। ঠিক আছে, প্রোগ্রাম সেল ডেথ বলা হয় কোনটিকে? অপশনে দেওয়া আছে মায়োসিস, মাইটোসিস, নেক্রোসিস, অ্যাপোপ্টোসিস। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এটা হচ্ছে মেইনলি হাসান স্যারের বইতে পাবা না, এটা হচ্ছে মাজেদা ম্যামের বইতে গেলে অবশ্যই এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, ডেন্টালে আসছে। সেটা হচ্ছে কি প্রোগ্রাম সেল ডেথ বলা হয় কোনটিকে। ঠিক আছে, তোমরা যদি একটু ভাবতে পারো তাহলে কিন্তু উত্তরটা খুবই সহজ কোশ্চেন। ঠিক আছে, প্রোগ্রাম সেল ডেথ বলা হয় কোনটিকে? সবাই একটা আনসার, ইংলিশটার বাংলা করো তোমরা সবাই, তাহলে দেখো উত্তরটি সহজ হয়ে গেছে। তোমাদের কিন্তু অনেক কোশ্চেন আছে যেগুলো হচ্ছে অনেক সময় বাংলাটা না দিয়ে ইংলিশ টার্মটা দেয়। ইংলিশ টার্মটা হচ্ছে মাঝে মাঝে খুবই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আমরা ইংলিশ টার্মগুলো পড়বো। ঠিক আছে, এগুলো তোমাদেরকে ক্লাসে পড়াই দেওয়া হবে অবশ্যই। আমরা অবশ্যই আমাদের 6 নাম্বার এমসিকিউ যেটা, সেটা অবশ্যই তোমরা একটু 6 নাম্বারের উত্তরটা দাও, একটু কমেন্টে দেখো তো। এমজি সানি উত্তর দিছে 6D, মোহাম্মদ আলেক দিছে 6D, সেজুতি আক্তার দিছে 6D, জেমসু দিছে 6C। জেমসু ভাইয়া তোমার উত্তরটা ভুল গেছে ভাইয়া, এটা উত্তর হবে ডি, অ্যাপোপ্টোসিস। দেখো অ্যাপোপ্টোসিস বলছে কি প্রোগ্রাম সেল ডেথ। আমরা একটু আগে কি করছিলাম, জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু কি বলছিল আমাদের অ্যাপোপ্টোসিস। আর আমাদের বিষাক্ত বা হচ্ছে কোনো বা ভাইয়া যে পড়াইছিল নেকড়ের কামড়, অর্থাৎ কি সেটা হচ্ছে আমাদের কি হবে নেক্রোসিস। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই। তবে আরেকটা জিনিস মনে রাখবা, এর সাথে জুলজির একটা মিল আছে। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের রাবিশ কালেক্টিং সেল বা রাবিশ কালেক্টিং বলা হয় মানে কোনটা, এখন কোন কণিকা। ঠিক আছে, এখানে হচ্ছে যদি কণিকা বলা হয় অবশ্যই শ্বেত রক্ত কণিকা, কিন্তু শ্বেত রক্ত কণিকার হচ্ছে কোন অংশটা, সেটা হচ্ছে অবশ্যই মনোসাইট। ঠিক আছে, যদি অ্যানসার চাই তাহলে মনোসাইট। তারা হচ্ছে কি রাবিশ কালেক্টিং বলা হয়। ঠিক আছে, রাবিশ কালেক্টিং সেল বলে আর কি, সেটা হচ্ছে আমাদের মাধ্যমের বইতে আছে। ঠিক আছে, তো আমাদের হচ্ছে প্রোগ্রাম সেল ডেথ বলা হয়েছে কোনটি, অ্যানসারটা সেটা হচ্ছে আমরা দেখে নেব, সেটা হচ্ছে বলা হয়েছে কি অ্যাপোপ্টোসিস। ঠিক আছে, আমাদের হচ্ছে নেক্সটে দেখো ফাদ। আচ্ছা, তোমাদের একটা জিনিস আমি একটু বলে রাখি, যে আগের যে কোশ্চেনটা ছিল যে কোষ বিভাজনের সময় অ্যাস্টার রশ্মি সৃষ্টি করে কি সেন্ট্রিওল। আচ্ছা, তোমাদের এই মাকুর যন্ত্র এবং মাকুর তন্তু নিয়ে একটা ছোট্ট কনফিউশন বেঁধে থাকে যে কোনটা কোন ধাপে তৈরি হয়, মাকুর তন্তু কোন ধাপে সৃষ্টি হয় এবং মাকুর যন্ত্র কোন ধাপে সৃষ্টি হয়। আসো এটা আমরা খুব সহজ করে শিখে নিই। মেটাফেজ। আচ্ছা, মাকুর তন্তু এবং মাকুর যন্ত্র। আচ্ছা, আগে তো তন্তু আসবে, তারপরে তন্তুগুলোকে একসাথে করে জালের মতো বুনেট করে তারপরে মাকুর যন্ত্র তৈরি হবে। তাহলে দেখো প্রোফেজ ধাপে তৈরি হয় মাকু
তন্তু, এবং এই মাকু তন্তুগুলোকে একত্রিত করে একটা জালের মতো বুনে সৃষ্টি করে তারপরে প্রোমেটাফেজ ধাপে অ্যাস্টার রশ্মি সৃষ্টি হয়ে তারপরে সেটা মাকু যন্ত্র তৈরি হয়। ঠিক আছে, এইটার জন্য তোমরা কেউ ভুল করো না, এটা কিন্তু খুবই কনফিউজিং একটি কোশ্চেন এবং মাঝে মাঝে বিভিন্ন অ্যাডমিশন এবং ইভেন বোর্ডের তোমাদের একাডেমিক পরীক্ষায় কিন্তু ছোট্ট ট্রিক্সটা দিয়ে দেয় মাকু তন্তু কোন ধাপে সৃষ্টি হয়। আমরা সবাই মাকু যন্ত্র ঠাড়া মুখস্থ উত্তর আমরা দিয়ে আসি প্রোমেটাফেজ, কিন্তু ভুল হয়ে যায়, এটা কিন্তু প্রোফেজ উত্তর হবে। ঠিক আছে, সো এটা কিন্তু ভুল করা যাবে না। আর আমাদের আজকে শেষে যেটা রয়েছে এটার জন্য আমি একটা ভাইকে ডাকবো। হ্যাঁ ভাই, একটু হচ্ছে সাইকেল 2 সম্পর্কিত একটু বলতে আর কি। অবশ্যই যাও বলো, আমি শুনে নি তোমার কি কি বলছো। আচ্ছা, তোমরা তো সবাই জানো যে আমাদের এখন মাস্টার টপিক সাইকেল অনেক ক্লাস চলতেছে এবং তোমরা তো দেখতে পাচ্ছ যে তোমাদের জন্য আমরা কি সুন্দর, কি কোয়ালিটি এবং কি ডেডিকেশনের সাথে তোমাদের আমরা ক্লাসটি সুন্দরভাবে নিচ্ছি, পরিচালনা করতেছি। এবং এর সাথে কিন্তু আমাদের মাস্টার টপিক সাইকেল 2 যেটা, সেটা কিন্তু অক্টোবর মাসের 1 তারিখ থেকেই শুরু হতে যাচ্ছে এবং সেখানে কিন্তু তোমাদের সবার পরিচিত 3টি চ্যাপ্টার রয়েছে, রক্ত সঞ্চালন, শ্বসন ও শ্বাসক্রিয়া এবং কোষ রসায়ন। এই 3টি চ্যাপ্টার কিন্তু বায়োলজি বইয়ের যে টোটাল 24টা চ্যাপ্টার রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ তালিকায় উপরের দিকে রয়েছে, কেননা এই চ্যাপ্টারগুলো হচ্ছে তোমার বায়োলজির বেসিক বোঝাবে। তুমি যদি কোষ রসায়নের বেসিক না বুঝো না, তাহলে তুমি যখন বোটানির 9ম অধ্যায়, 10ম অধ্যায়, 11 অধ্যায় পড়তে যাবা তুমি অনেক টান বুঝতে পারবা না। আবার ঠিক তুমি যদি রক্ত ও সঞ্চালন তোমরা যদি বুঝতে না পারো, তাহলে কিন্তু জুওলজির যে বাকি চ্যাপ্টার 6 অধ্যায়, 7 অধ্যায়, 8 অধ্যায়, 10 অধ্যায়, এগুলা কিন্তু তোমরা ভালো করে বুঝতে পারবা না। এজন্য তোমাদের আগে বেসিকটা তৈরি করার জন্য আমরা কিন্তু মাস্টার টপিক সাইকেল 2-তে এই 3টা চ্যাপ্টারই নিয়ে আসছি, যাতে করে তোমাদের বেসিকটা সুন্দরভাবে তৈরি হয় এবং তোমরা পরের চ্যাপ্টারগুলো যখন আমরা সাইকেলগুলোতে পড়াবো তোমরা খুব সুন্দরভাবে ধরতে পারো। এবং আমাদের সাইকেল 2 যে অফার প্রাইস চলছে এখন 510 টাকা, সেটা তো তোমরা জানোই। এবং এর সাথে আরও অফার রয়েছে যে তোমরা যদি সাইকেল 2 510 টাকায় কেনো, তাহলে কিন্তু 199 টাকা সমমূল্যের যে আমাদের বায়োলজি পেড পিডিএফ তোমরা কিন্তু এটা সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছ। এবং সাথে প্রথম 15 জন আমাদের যে অফিসিয়াল টি শার্টটা তোমরা কিন্তু সেটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা তোমরা নিতে পারতেছো। সো আর দেরি না করে তোমরা জলদি মাস্টার টপিক সাইকেল 2-তে ভর্তি হয়ে যাও। আচ্ছা, ফাহাদ অনেক কিছু বললো আর কি, থ্যাংক ইউ ফাহাদ তোমাকে আর কি। অ্যাকচুয়ালি আমরা জানি না আমরা কতটুকু কী করতে পারি তোমাদের জন্য, বাট তোমাদের যে কথাটা সবসময় বলবো, আজকে ক্লাস শেষ হচ্ছে, আমি এবং আমার টিম, পুরো টিম পর্দার পেছনে কিন্তু প্রচণ্ড পরিশ্রম করে যাচ্ছি আর কি। আমরা আমাদের কন্টেন্ট থেকে শুরু করে সব কিছু তোমার জন্য আমাদের দাগানো বাড়ি পিডিএফে, আমাদের পেজের এই যে রেস্ট্রিকশন চলাকালীন মুহূর্তেও যে এত মানুষের রেসপন্স, আমাদের দাগানো বইটা কিন্তু সব জায়গায় অনেক সাড়া ফেলেছে। এবং আমাদের যেটা বারবিকিউ বই, তোমরা জানো বারবিকিউ বইটা অলরেডি গতদিন আমি কিছু পাবলিশ করছি আর কি, বুকের কিছু জিনিস বইয়ের। তো এই বইটা এতটুকু আস্থা রেখো যে এই বইটার পেছনে না কয়েক মানুষের কয়েক শত ঘন্টার পরিশ্রমের ফসল তুমি এটা হাতে পাবা, এবং তুমি যেটাতে বিশ্বাস রাখতে পারো, আস্থা রাখতে পারো, এই জায়গাটাতে হজ বড় হলো সব কিছু তুলে দেওয়া হচ্ছে না তোমার হাতে। আমি জানি না এই জায়গাটাতে কতটুকু হয়তোবা অনলাইন জগতে আমাদের নতুন মুখ মনে হচ্ছে আর কি, বাট মনে রেখো যে নতুন মুখ হয়তোবা অনলাইনে দেখতে পাচ্ছ, বাট মুখটা খুব বেশি নতুন না, মুখটা অনেক পুরাতন। কিন্তু সময় ছিল না অনলাইনে আসার, নিজের পার্সোনাল পড়াশোনার কারণে, মেডিকেল লাইফের কারণে, তার জন্য হয়তো একটু দেরি হয়েছে। বাট দেরি হয়েছে তো কী হয়েছে, শুরু করতে তো দোষ নেই। আশা রাখি খুব দ্রুত আরও অনেক ভালো কিছু জিনিস তোমরা পাবা। আর তোমাদের এই সাপোর্টটা আমাদের খুবই দরকার। আমাদের আলহামদুলিল্লাহ যে সাইকেল 2-তে 2-1 দিনের মধ্যেই আমাদের প্রায় বলা ছিল যে প্রথম 15 জন যারা ভর্তি হবে তাদের জন্য আমাদের একটা টি-শার্টটা ফ্রি থাকবে আর কি। এটা অলরেডি প্রায় শেষের পথে, সেটা আর মনে হয় 4-5 জনের মতো বাকি আছে। তোমরা এটা অ্যাভেল করতে পারো। আর আমাদের পেজের জন্য সবাই একটু হেল্প করো আর কি, তোমরা সবাই। আর কি বলার, লাস্টের দিকে এতটুকুই বলার থাকবে আর কি। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে একটু জানাতে পারো আর কি। তাসনিম খুবই থ্যাংক ইউ ভাইয়া, অনলাইন অফলাইনে আমাদের এত সুন্দর করে বোঝানোর জন্য থ্যাংক ইউ। আমি চেষ্টা করি আর কি এই জায়গাটাতে তোমাদের যতটুকু সম্ভব। আর যারা এইচএসসি 26 এবং 25 ব্যাচ রয়েছে, তোমরা চাইলেই আমাদের অফলাইন ব্যাচে যোগদান করতে পারো। এবং অফলাইন ব্যাচের এক্সপিরিয়েন্স এক আলাদা ধরনের একটা এক্সপিরিয়েন্স। অনলাইন ওকে ঠিক আছে, বাট অফলাইনের এক্সপিরিয়েন্সের সাথে অনলাইনের এক্সপিরিয়েন্স কখনো এক হবে না, আবার অনলাইনের এক্সপিরিয়েন্সের সাথে অফলাইনের কখনো এক হবে না। ওকে, আচ্ছা, আমি তোমাদের আর কারো কোনো যদি প্রশ্ন থাকে সেটা আমাকে করতে পারো। আমাদের ক্লাস 1 মিনিট 27 সেকেন্ড হয়ে যাচ্ছে আর কি এই জায়গাটাতে। আমি বরঞ্চ তোমাদের একটা প্রশ্ন করি, বলো তো এই জায়গাতে
যে জনন কোষের সংখ্যা বৃদ্ধি মাইটোসিস নাকি মিওসিস, আমাকে একটু জানাও। জনন কোষের সংখ্যা বৃদ্ধি মাইটোসিস নাকি মিওসিস, আমাকে যদি একটু জানাতে আর কি তোমরা এটা। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, ধন্যবাদ ভাই। ওকে। জনন কোষের সংখ্যা বৃদ্ধি মাইটোসিস নাকি মিওসিস, আমাকে একটু বলো দেখি, কমেন্টসটা একটু দেখি। থ্যাঙ্কস ভাইয়া সানি। ওকে, কারো কমেন্টের একটু অপেক্ষায় আছে, দেখি বাচ্চা কাচ্চারা কি কমেন্টস করে। সানি উত্তর দিয়েছে মাইটোসিস, ভেরি গুড। স্বপ্ন উত্তর দিয়েছে মাইটোসিস, ভেরি গুড। তারপর আর কার কার উত্তর আমি দেখতে পাচ্ছি, আর দু একজনের উত্তর আমি একটু দেখতে চাচ্ছি আর কি, দেখি কে কে উত্তর দিচ্ছে আর কি আমাদের এটা। এটা ভালো লাগে যে আমাদের ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত সবার এত এত রেসপন্স, এত এত কমেন্টের মাধ্যমে আমাদের ক্লাসটাকে তারা জাগরণ করে রাখে। প্রত্যেকটা ক্লাসে অ্যারাউন্ড 500+, কাছাকাছি কমেন্ট আমাদের আসে। এটা খুব ভালো একটা জিনিস, খুব ভালো লাগে এটাতে, দেখেই ভালো লাগে আর কি এই জিনিসটাতে তাদের। ওকে, আর কারণ মিওসিস, রিফাত হাসান নিশান বলেছে মিওসিস। নিশান উত্তর ভুল হয়েছে, জনন কোষ তৈরি করা হচ্ছে মিওসিস, আর জনন কোষের সংখ্যা বৃদ্ধি হচ্ছে মাইটোসিস। ওকে, তাসনিম কবির মাইটোসিস, হাসি বলেছে মাইটোসিস। আচ্ছা, আমাকে আরেকটা প্রশ্নের উত্তর দাও তো, সেটা হচ্ছে যে প্রশ্নটা এটা হচ্ছে যে বলো তো ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখে কে, দেখি মনে রাখো, সমতা না কিন্তু, ধ্রুব রাখে কে, মাইটোসিস নাকি মিওসিস। আমি আবারও প্রশ্নটা বললাম, ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখে কে, মাইটোসিস নাকি মিওসিস। দেখি উত্তরটা কে দেয়, মাইটোসিস নাকি মিওসিস, ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখে কে, মাইটোসিস অর মিওসিস। দেখি 2 নম্বর প্রশ্নের উত্তরটা কে দেয়, 2 নম্বর প্রশ্নের উত্তরটা দিয়ে আমি একটু দেখতে চাই যে কে দেয় উত্তরটা এই ক্ষেত্রে। আচ্ছা, কবির বলেছে মিওসিস, তাসনিম কবির, ভেরি গুড। এরপর হচ্ছে আরমান মুন্না মিওসিস, সানি উত্তর দিয়েছে মিওসিস, আরমান মুন্না মিওসিস। হ্যাঁ রাইট, অবশ্যই ধ্রুব রাখে কি মিওসিস বা মায়োসিস যেটাই বলো। আর যদি কখনো বলা হয় ক্রোমোজোমের সংখ্যা সমতা রাখে কে, যদি সমতার কথা বলা হয় তাহলে চোখ বন্ধ করে সেটা মারবা কোনটা বলো তো, মাস্ট বি সেটা মারতে হবে আমাদের মাইটোসিস, মাস্ট বি মারতে হবে কোনটা, মাইটোসিস। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তোমাদের সর্বশেষ একটাই রিকোয়েস্ট, আমাদের পেজের, আমরা জানি না এরকমভাবে ডাউন হয়ে যাচ্ছে ফেসবুক থেকে বাজে রেস্ট্রিকশন দিয়ে, আমাদের পেজে একটু কাইন্ডলি তোমরা যারা লাইভটা দেখছো বা দেখবে একটু শেয়ার করে দিয়ে রাখো, তোমার বন্ধুদেরকে একটু ইনভাইট করো, আর অবশ্যই আমাদের ক্লাসে একটু কমেন্টস একটু করো, যাতে করে আমাদের ক্লাসটা একটু আবারও ইনরিচ হতে পারে, আমাদের ক্লাসটা যাতে ডিস্ট্রিবিউট ভালোভাবে হতে পারে। একটা রিকোয়েস্ট, ইনশাল্লাহ আগামী ক্লাসে আবারও দেখা হবে, আগামী ক্লাসের রুটিনটাও দিয়ে দিব, সম্ভবত এর পরের ক্লাসটা হবে 16 তারিখের দিকে, তাই না ফাহাদ? আচ্ছা, পরশু দিন, একদিন পর পর ক্লাস হবে সন্ধ্যা 7:30টায়, আবারও তোমাদের সবার সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে ভাই, আমার নাম স্নেহা, আম্মুর আইডি থেকে ক্লাস করছি। আচ্ছা আচ্ছা স্নেহা, আচ্ছা মার্সিস আমার নাম। ওকে ঠিক আছে স্নেহা, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।